এটুকু হতেই শিমু দ্রুত তার ফোন অফ করে দেয়। আকাশ সন্ধ্যা দুজনেই শিমুর দিকে তাকায়। শিমু ছোট করে বলে, সরি। আকাশ কিছু বলল না। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে ঠোঁট প্রসারিত করে হাসে। আকাশ অবাক হয় সন্ধ্যার হাসিতে। সন্ধ্যা নিজেকে সামলে হাত দিয়ে ইশারায় বোঝায়। ভালো থাকবেন। আকাশের নজর সন্ধ্যার হাতে পড়ল। বকুল ফুলের মালা সন্ধ্যার ডান হাতে পেঁচানো। আকাশের মনে পড়ল ভোরের সন্ধ্যার ফুল কুড়ানোর দৃশ্য। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে নেয়। কষ্ট হচ্ছে তার। সন্ধ্যা আর সময় নষ্ট করল না। শিমুকে হাত নেড়ে বাই বলে আকাশকে পাশ কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। চোখের কোণে লেগে থাকা নোনতা জলকণার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা মুছে নেয়। আকাশ দ্রুত পিছু ফিরে তাকায়। দেখল সন্ধ্যা ব্যস্ত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশ ঢোক গিলল। বুকটা কেমন যেন চিনচিন করে উঠল। তবে সন্ধ্যা চলে গিয়েছে মনে হতেই আকাশের মন বলে ওঠে এবার সে অনুভূতি থেকে মুক্তি পাবে, আর পাগল পাগল লাগবে না তার। আকাশের বাবা কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এদের সকলের কাহিনী দেখেছে চুপচাপ। তার চোখে মুখে ছিল বিরক্তি, সাথে সন্ধ্যা চলে যাওয়ার কারণে ছিল খুশির ঝিলিক। মেসের সামনে এসে রিকশাওয়ালাকে দাঁড়াতে বলে সৌম্য। এরপর সে রিকশা থেকে নেমে সন্ধ্যার হাত থেকে একটি মাঝারি সাইজের ব্যাগ নিয়ে একপাশে রাখে। এরপর সন্ধ্যার হাত ধরে বলে, বনু নেমে আয়। সন্ধ্যা বাঁ হাতের বোরখা সামান্য উঁচু করে রিকশা থেকে নেমে দাঁড়ায়। সৌম্য রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে এক হাতে সন্ধ্যার হাত ধরে, আরেক হাতে ব্যাগটি নিয়ে এগিয়ে যায় তার মেসের দিকে। এরপর পকেট থেকে চাবি বের করে ঘরের তালা খোলে। দরজা ঠেলে ভেতরে গিয়ে আগে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এরপর মৃদুস্বরে বলে, ভেতরে আয় বনু। সন্ধ্যা ঘরের ভেতরে পা রাখে। আশেপাশে তাকায়। সন্ধ্যার কাছে ঘরটি জেলখানার মতো লাগলো। এর চেয়ে তো তাদের গ্রামের টিনের বাড়িও ভালো আছে। ঘরের এক কোনায় ছোট্ট একটি চৌকি পাতা, এক সাইডে একটি টেবিল, বইয়ের ভারে ভেঙে যাওয়ার উপক্রম, আর কিছু হাঁড়ি পাতিল যা রাখার জায়গা নেই। ঘরের কোনায় একটি ছোট্ট ব্যাগ দেখলো। ওখানেই হয়তো কয়েকটা কাপড় আছে। তার ভাই এখানে থাকে ভাবতেই সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। সৌম্য সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে এগিয়ে এসে বলে, আমার এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে বনু। তুই এখানে একটা রাত কষ্ট করে থাকতে পারবি না? সন্ধ্যা টলমলে চোখে তার ভাইয়ের দিকে চেয়ে মাথা নেড়ে সম্মতি দেয় সে পারবে। সৌম্য মলিন মুখে তার বোনের পানি চেয়ে মৃদুস্বরে বলে, বনু তুই ফ্রেশ হয়ে নে কেমন, আমি বাইরে থেকে খাবার কিনে আনছি। সন্ধ্যা সৌম্যর হাত টেনে ধরে দুদিকে মাথা নাড়ায়, ইশারায় বোঝায়। আমি খিচুড়ি রান্না করি ভাইয়া। সৌম্য সন্ধ্যার কথা বুঝতে পেরে হাসল। সৌম্যর খিচুড়ি পছন্দ বলে বাড়িতে গেলে সন্ধ্যা লুকিয়ে চুরিয়ে তার জন্য খিচুড়ি রান্না করে রাখত। এরপর সে গেলে যত্ন করে তার সামনে খাবার এনে দিত। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, ছোট মায়ের হাতের খিচুড়ি অনেক মিস করেছি। অবশ্য আজ সুযোগ পেয়েছি যখন, তখন খাবো। সন্ধ্যা হাসল। সৌম্য ঘরের কোনায় কারেন্টের চুলা সেট করে সন্ধ্যাকে দেখিয়ে দেয়। এটা সে আর রিহান শেয়ারে কিনেছিল। এরপর সৌম্য খিচুড়ি রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু বের করে দেয়। এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে খুব সাবধানে কাজ করবি বনু কেমন। আমি তোর জন্য ফুচকা আনতে যাচ্ছি। তুই যে শহরের ফুচকা খেতে চাইতে, আগে তো সুযোগ পাইনি। আজ আগে তোর ইচ্ছে পূরণ করি। সন্ধ্যা খুশি হয়ে দু হাতে সৌম্যকে জড়িয়ে ধরে, ভাইয়ের বুকে মাথা রাখল। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু হাসল। তার বনুই তার সব। এই যে তার বনু তার কাছে এসেছে, কি যে শান্তি লাগছে। এই কয়টা দিন কেমন দমবন্ধ হয়ে আসছিল। সৌম্য সন্ধ্যাকে ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে সন্ধ্যাকে ঘরের দরজা আটকে দিতে বলে, আর বলে, যাবো আর আসবো, ভয় পাস না যেন বনু। সন্ধ্যা চলে গেলে আকাশ বাইরে এসেছে। কি জানি কেন সে সন্ধ্যা যাওয়ার পর থেকে সেই পথে দাঁড়িয়ে সেদিকেই তাকিয়ে আছে। বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। কিন্তু কেন? আকাশ কয়েক পা হাঁটলো রাস্তায়। এদিক ওদিক হেঁটে নিজেকে স্বাভাবিক করতে চাইছে। ব্যর্থ হয়ে বাড়ির ভেতরে চলে গেল। পুরো বাড়ি কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে তার ঘরে চলে আসে। ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এরপর এগিয়ে গিয়ে হাত ঘড়ি খুলে বেডসাইড টেবিলের উপরে রাখতে গিয়ে চোখে পড়ল একটি বক্স। বক্সটি আকাশের পরিচিত ঠেকল। হাত ঘড়ি টেবিলের উপরে রেখে বক্সটি তুলে নেয় আকাশ। অতঃপর বক্সের মুখ খুললে চোখ পড়ে দুটো নুপুরে সযত্নে বক্সের ভিতরে পড়ে আছে। আকাশের চোখে মুখে বিস্ময়।
ডান হাতে নুপুর দুটি তুলে উঁচু করে মুখের সামনে ধরে। এটা তো সন্ধ্যাকে দেয়া তার নুপুর। সে খুব পছন্দ করে কিনে এনেছিল নুপুর জোড়া। জীবনে প্রথম নুপুর কিনেছিল কোনো মেয়ের জন্য। সে জানে না কেন প্রথম তার পছন্দ হয়েছিল, আর দ্বিতীয়ত সন্ধ্যার কান্নায় তার খারাপ লেগেছিল। মেয়েটি তাকে ফেরত দিয়ে গেল কেন? আকাশের একটুখানি রাগ হলো সন্ধ্যার ওপর। খারাপ লাগলো ভীষণ। তার দেয়া পছন্দের জিনিসটুকু কাছে রাখলে খুব কি ক্ষতি হতো? দীর্ঘশ্বাস ফেলে নুপুর দুটি বক্সে রেখে দেয়। একটি ভাঁজ করা কাগজ উড়ে মেঝেতে পড়ে গেলে আকাশ নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নেয়। এরপর সোজা হয়ে ধীরে ধীরে কাগজের ভাঁজ খুলে লেখাগুলো মনে মনে আওড়ায়। এই যে শুনুন, একটা আবদার রাখবেন? আমাকে ভুলে গিয়েও হঠাৎ কোনো এক ভোরে, নয়তো কোনো এক বিকেলে, নয়তো কোনো এক সন্ধ্যায় এই সন্ধ্যাকে মনে করবেন। জানি করবেন না, চাঁদ সবসময় বামনের থেকে পিছিয়ে যায়। আমার উদ্ভট আবদারে বিরক্ত হলে ক্ষমা করবেন আমায়। আপনার হয়তো রাজনীতিবিদরা পছন্দের তালিকায়, তবে আমার মনে হয় রাজনীতিতে জড়িয়ে পড়া ভালো নয়। এসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জানি আমি মূল্যহীন, সন্ধ্যার কথা আপনার কাছে আমার মতোই মূল্যহীন, তবুও নিজের একটা ইচ্ছে লিখে ফেললাম আমি। ক্ষমা করবেন। আপনাকে সাদা পাঞ্জাবিতে ভীষণ স্নিগ্ধ আর সুন্দর লাগে। ভালো থাকবেন। শুভ্র পাঞ্জাবি বলা। ইতি, শেখ সন্ধ্যা। ছোট একটি চিঠি, যার শব্দ সংখ্যা 94 থেকে 100টি শব্দও নেই যে চিঠিতে। সেই চিঠি পড়ে আকাশের বুকে চিনচিন ব্যথার উৎপত্তি হলো। সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালা সম্বোধনে সামান্য সুখকর ব্যথার অনুভূতি হলেও বাকিটুকু ভারে আকাশ বোধহয় কষ্টের ছাপে নুয়ে পড়ে। মেয়েটি তার কাছে আবদার করেছে তাকে যেন কোনো একদিন মনে করে আকাশ, অথচ আকাশ তো মেয়েটিকে ভুলতেই পারছে না। আজ সারাদিন বেখেয়ালে কাজ করেছে, অরুণের কতগুলো ধাক্কাও খেয়েছে। বেখেয়ালের কারণটা তো সন্ধ্যা। আকাশকে সন্ধ্যা চাঁদের সাথে তুলনা করলো কেন? আর নিজেকে বামুন কেন বলল? চিঠির দিকে তাকিয়ে বিড়বিড় করলো। মেয়ে, তুমি কি জানো তোমার কত গুণ আছে? তোমার মাঝে সৌন্দর্যের সীমা নেই। মেয়ে, জানো কি তুমি যে আস্ত এক মায়া। এত এত গুণ, এত এত সৌন্দর্য, এতখানি মায়া থেকে বেরোনো যায়? আমি তো এখনো পারিনি। ভেবেছিলাম তুমি চলে গেলে অনুভূতির শিকড় ছেড়ে বেরোতে পারবো, কিন্তু আমার অনুভূতির প্রখরতা যে বেরিয়ে চলেছে। আমি অসুস্থ হয়ে যাচ্ছি সন্ধ্যা। আকাশের কণ্ঠে অসহায়ত্ব ঝরে পড়ছে। চিঠিটি খুব যত্নে ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রাখলো। এরপর ব্যালকনিতে চলে গেল। ইরা তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আকাশ বানিয়ে চেয়ে আছে। গতকাল সৌম্যর সাথে দেখা করে আসার পর থেকে ইরার মনে হচ্ছে সে কাঁদতে ভুলে গিয়েছে। সে যে ঝর্ণার নিচে বসে কাঁদলো, তারপর আর কান্না আসেনি। তার মনে হচ্ছে তার মাঝে প্রাণ নেই, সে শুধু তার দেহ টেনে নিয়ে বেড়াচ্ছে। দুহাত জানালায় গ্রিলে লেগেছে। ইরা দেখতে পায় সৌম্য তার দিকে হেসে তাকিয়ে আছে। ইরা ডান হাত উঁচিয়ে ডাকতে চায়, তার আগে সৌম্য হাস্যোজ্জ্বল মুখে ডাকে, ইরাবতী। কত মায়া এই ডাকে। ইরা মলিন মুখে বলে, সৌম্য, আমাকে একটু ভালোবাসবি? কথাটা বলি ইরা চারিপাশে তাকালো। কেউ নেই। সৌম্য আর আসবে না তার কাছে। তাকে খুব নিখুঁতভাবে ফিরিয়ে দিয়েছে, কিন্তু বিয়ে করে নিবে কি? বিড়বিড় করলো, বিয়ে করিস না সৌম্য, আমি আর তোর কাছে যেতে চাইবো না, তবুও তোর পাশে অন্য কাউকে ঠাঁই দিস না। বাবার ডাকে এরা ঝাপসা চোখ জোড়া মুছে নেয়। দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ইশতিয়াক আহমেদ টেবিলের উপরে একটি প্যাকেট রেখে সোফায় বসে। ইরার দিকে চেয়ে মৃদু হেসে বলে, তোমার পছন্দর রসমালাই এনেছি। এরপর তার স্ত্রীর উদ্দেশ্যে বলে, ইরাকে রসমালাই দাও তো। ইরা টেবিলের উপর রাখা প্যাকেটটির দিকে তাকালো। স্মৃতির পাতায় এক সোনালি দিন ভেসে ওঠে। রসমালাই ইরার ভীষণ পছন্দের, তাই শখ করে রসমালাই নিজ হাতে বানানো শিখেছিল যখন তারা বন্ধু ছিল। একদিন সৌম্যর জন্য নিজ হাতে বানানো রসমালাই বাটি ভরে নিয়ে গিয়েছিল ভার্সিটিতে। ভার্সিটির মাঠে বসে সৌম্য খুব তৃপ্তি করে খাচ্ছিল। এরা মুগ্ধ হয়ে দেখছিল। সৌম্যর সবকিছুই তার ভালো লাগে। সৌম্য খেতে খেতে সব রসমালাই খেয়ে ইরার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলেছিল, সরি ইরাবতী, ভুলে সব খেয়ে ফেলেছি। ইরা অবাক হয়। সৌম্য হঠাৎ হঠাৎ এই নামটা নেয়, আর ইরার প্রতিবার মনে হতো এই প্রথম ডাকছে সৌম্য এই নামে। প্রতিবার নতুনত্বের স্বাদ পায় সৌম্যর ইরাবতী ডাকে। তবে সেদিন সৌম্যর কথায় হেসেছিল, বুঝেছিল মিষ্টি সৌম্যর পছন্দের খাবার। ডান হাতে সৌম্যর চুল এলোমেলো করে দিয়ে হেসে বলেছিল, সব তোর জন্যই নিয়ে এসেছিলাম সৌম্য। কথাগুলো ভাবতে গিয়ে কখন যে চোখের কোণ ভিজে উঠল ইরা টের পায় না।
এই রসমালাই তার সৌম্যকে ছাড়া সে সেদিনই খেতে পারবে যেদিন সে পাগল হয়ে তার সৌম্যকে ভুলে যাবে। তার বাবাকে মৃদুস্বরে জানায়। খাবো না। কথাটি বলে ইরা তার ঘরে যেতে পা বাড়ায়। ইশতিয়াক আহমেদ বলে, তোমার সাথে আমার কথা আছে, এসো। ইরা তার বাবার দিকে তাকায়। ইশতিয়াক আহমেদ বলে, তোমার জন্য পাত্র ঠিক করেছি, আগামীকাল তোমাকে দেখতে আসবে, রেডি হয়ে থাকবে। ইরা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল। আমি বিয়ে করব না। ইশতিয়াক আহমেদ সোফা থেকে উঠে মেয়ের সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে একটি পিক বের করে ইরার সামনে ধরে। ইরা তার বাবার থেকে ফোনটি তার হাতে নেয়, ভ্রু কুঁচকে তাকায় ফোনটির দিকে। পিকটিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি বিয়ে বাড়ি, যেখানে সৌম্য বর সেজে দাঁড়িয়ে আছে। তার পাশে সৌম্যকে ঘেঁষে এক নতুন বউ। পিকটি দেখে ইরার দুনিয়া কেঁপে ওঠে। গতকাল বিয়ের কথা বলে আজকে বিয়ে করে নিল সৌম্য। বিষপানের চেয়েও বিষাক্ত কিছু যেন তার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আলোর বেগে ছুটতে শুরু করলো। স্তব্ধ হয়ে এই যন্ত্রণা নিবারণ করতে চাইল ইরাবতী। সে কাঁপছে। হাত থেকে ফোন পড়ে যাওয়ার আগে ইশতিয়াক আহমেদ ফোনটি নিয়ে নেয় ইরার থেকে। এরপর ফোন পকেটে রাখতে রাখতে বলে, আশা করি এবার বিয়ে করতে তোমার কোনো সমস্যা হবে না। ইরা তার বাবার কথা শুনেছে কিনা সে কাঁদতে পারছে না। বহু কষ্টে উল্টো ঘুরে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে যায়। উদ্দেশ্য তার রুম। হাঁটতে পারছে না সে, শরীর টলছে। তবুও নিজেকে টেনে নিয়ে গেল। তার ঘর থেকে 3 হাত দূরত্বে এসে ইরার পা থেমে যায়। আর এগোতে পারল না সে। শরীর ছেড়ে দিতেই আস্তে করে বাম দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরার মা মেয়ের অবস্থা দেখে দৌড়ে গিয়ে ইরার পাশে বসে ভাঙা গলায় ডাকে। ইশতিয়াক আহমেদ ভ্রু কুঁচকে চেয়ে আছে ইরার দিকে। ইরার হাত পা বাঁকা হয়ে আসছে, মুখ বেঁকে যাচ্ছে। এই পর্যায়ে ইশতিয়াক আহমেদ ভয় পেলেন। সময় যত বাড়ল ইরা তত অস্বাভাবিক হতে লাগলো। ইশতিয়াক আহমেদ মেয়ের অবস্থায় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ইরার পাশে বসে ইরাকে ডাকে। ইরা। ইরার অবস্থা খারাপ হতে থাকে। তার বাবা ধরা গলায় ডাকে, ইরা মা। ইরার রেসপন্স নেই। ইশতিয়াক আহমেদের চোখে মুখে ভীতি জড়ো হয়। তার মেয়ে এরকম করছে কেন? সময় নষ্ট না করে মেয়েকে দ্রুত কোলে তুলে নেয়। বাইরে বেরোতে বেরোতে চিৎকার করে বলে, তাড়াতাড়ি গাড়ি বের কর, আমার মেয়ের কি যেন হয়েছে, হসপিটালে যেতে হবে। ততক্ষণে কেউ গাড়ি বের করেছে। ইশতিয়াক আহমেদ মেয়েকে নিয়ে পেছনের সিটে বসে। ইরার মা কাঁদতে কাঁদতে ইশতিয়াক আহমেদের পাশে বসলে গাড়ি স্টার্ট দেয়। ইরার বাবা ইরার গালে হাত রেখে ডাকে, মা। ইরা, কোথায় কষ্ট হচ্ছে তোমার? ইরার শরীর ছেড়ে দিল। অস্ফুট স্বরে ভাঙা কণ্ঠে বেরিয়ে আসে, আমার সৌম্য চিরতরে হারিয়ে গেল। দু চোখের কোণ ঘেঁষে 2 ফোঁটা যন্ত্রণাময় অশ্রু গড়িয়ে পড়ে। ইরা শান্ত হয়ে গেল। আর একটুও নড়ল না সৌম্যর ইরাবতী। ইরার কথা কেউ শুনতে পায় না। ইশতিয়াক আহমেদ মেয়েকে বকিয়ে জোরে নিলেন। পাথর মনের অধিকারী এক মানব মেয়ের করুণ অবস্থা জেনে যেন নিমিষেই ভেঙে গেল। এত নিষ্ঠুর মানবের চোখের কোণে পানি জমতে শুরু করলো তার মেয়ের কঠিন অবস্থা দেখে। সৌম্য কালকের জন্য খুব অল্প করে একটু একটু করে বাজার করেছে। হাফ কেজি গরুর মাংস নিয়েছে, তার বোনের পছন্দের রুই মাছ নিয়েছে কয়েকটা কাটা পিস, আর কাঁচা বাজার টুকটাক যা লাগে খুব সামান্য পরিমাণে নিয়েছে। সাথে নিয়েছে তার বোনুর ফুচকা। গ্রামেও ফুচকা পাওয়া যেত, তবে এখানে রেস্টুরেন্টে যে ফুচকাগুলো পাওয়া যায় সেসব গুণগত মান অনেক ভালো হয়। তাছাড়া সৌম্য নর্মাল ফুচকার সাথে দই ফুচকাও নিয়েছে। এগিয়ে যেতে যেতে হঠাৎ সৌম্যের পা থেমে যায়। এই সেই জায়গা যেখানে গতকাল তার ইরাবতী তাকে জড়িয়ে ধরেছিল, কেঁদে কেঁদে ভালোবাসা ভিক্ষা চেয়েছিল। কিন্তু সৌম্য নিঃশব্দে হাজারো যন্ত্রণা বুকে চেপে তার শখের নারীকে ফিরিয়ে দিয়েছিল। আচ্ছা, তার ইরাবতী কি সত্যি অন্যকে বিয়ে করে নিবে? এমন হলে সৌম্যর খুব কষ্ট হবে, কিন্তু সে কষ্ট দেখার কেউ নেই। বাবা মায়েরা কত কিছু স্যাক্রিফাইস করে। সেই তার বোনুর মা, সেই তার বোনুর বাবা। তাকে তো তার বোনুর জন্য আরো অনেক কিছু করতে হবে। তাছাড়া ইরাবতী রাজরানী না হয়ে চাকরানী হতে কেন আসবে তার কাছে? ইরাবতী ভালো থাকুক। চোখের সামনে ভাসলো গতকালকের বিধ্বস্ত ইরাবতীর মুখটা। যখন সে বলেছিল সে ইরাবতীকে ভালোবাসবে, ইরাবতীর মুখ চকচক করে উঠেছিল। সেই দৃশ্য ভাসলো। সৌম্য চোখ ঝাপসা হয়। 2 হাত প্যাকেটে ভর্তি। সৌম্য ডান হাতের বাহু দ্বারা চোখ মুছল। এসব ভাবনার ইতি ঘটালো। তার বোনও তার জন্য অপেক্ষা করছে। সন্ধ্যা এত সব দেখে ভীষণ খুশি হবে। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ইশারায় বলবে, ভাই তুমি খুব ভালো। কথাটা ভেবে সৌম্য একটু হাসলো। কতদিন পর বোনুর হাতে রান্না খাবে।
সন্ধ্যার হাতের রান্না তার খুব পছন্দের, মনে হয় একদম মায়ের হাতের রান্না। বনু তো তার মাই। হঠাৎ পেছন থেকে সৌম্যর মাথার পিছনের রড দিয়ে কেউ গায়ের জোরে বাড়ি দেয়। সৌম্যর শরীর দুলে ওঠে, কয়েক পা সামনে চলে যায়, দু হাত থেকে খাবারের জিনিসগুলো পড়ে যায়। সৌম্যর ডান হাত তুলে মাথার পেছনে দেয়। ঝাপসা চোখের সামনে তাকালে দুজন লোককে দেখল, তবে ভীষণ ঝাপসা। সৌম্য এলোমেলো পায়ে তাদের আঘাত করার জন্য এগুলে একজন সৌম্যর কপাল বরাবর আগের চেয়েও জোরে আরেকটা বাড়ি দেয়। সৌম্যর মাথা ভন ভন করে ঘুরতে থাকে, কয়েক কদম পিছিয়ে যায়। পড়ে যেতে নিলে আরেকজন এসে বা হাতে সৌম্যর শার্টের কলার ধরে ডান হাতে সৌম্যের পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপর সৌম্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুজন এখান থেকে চলে যায়। সৌম্য মাটিতে চিৎপটাং হয়ে পড়ে থাকে, মাথাটা সামান্য উঁচু করে ওঠাতে চাইল। একটুখানি শক্তিও যে নেই শরীরে, পারল না উঠতে। শক্ত মাটিতে শরীর ছেড়ে দিল। ফাঁকা রাস্তা, কেউ নেই আশেপাশে যে একটু সৌম্যকে সাহায্য করবে। সৌম্য বিড়বিড়িয়ে অস্পষ্ট স্বরে কয়েকটি শব্দ করল। ইরাবতী, বনু অপেক্ষা। আর কিছু বলতে পারল না, শরীর স্থির হয়ে গেল। বন্ধ চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল জমিনের বুকে। পাশে অবহেলে পড়ে রইল তার বনুর জন্য পছন্দের সব খাবার, যা নিয়ে তার বনুর কাছে তার পৌঁছানো হলো না সৌম্যর। সন্ধ্যা রান্না শেষে পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রেখেছে। আকাশের কথা ভীষণ মনে পড়ছে। আকাশ কি তার দেয়া চিঠি পাবে, নাকি তার মতোই তার চিঠিও অবহেলায় পড়ে থাকবে ঘরের এক কোণে, নাকি চিঠির জায়গা হবে কোনো এক ময়লার স্তূপে? আকাশ তাকে ভুলে গিয়ে আবারও বিয়ে করবে? তার বোন সকালের বলা কথাগুলো ভেবে চোখ ভিজল। হয়তো সত্যি আকাশ তার অপূর্ণতার জন্য তাকে ডিভোর্স দিয়ে পরীর মতো একটি মেয়েকে বিয়ে করবে, তাই না? করবে নাই বা কেন? সে তো ভীষণ সুন্দর। তার সাথে আকাশকে যায়? একটুও যায় না। সন্ধ্যা দু হাতে চোখের কোণে মুছে নিজেকে সামলে নিল। এসব আর ভাবতে চায় না। বেশ অনেকক্ষণ যাবৎ ভাইয়ের জন্য বসে বসে অপেক্ষা করছে সন্ধ্যা। সেই কখন বেরিয়েছে সৌম্য ভাইয়া, এখনো আসে না কেন? যাওয়ার আগে যে বললো যাবে আর আসবে, কোথায় সে? আসে না তো। সন্ধ্যা অপেক্ষা করতে করতে এগিয়ে গিয়ে একটি প্লেট খিচুড়ি বেড়ে নেয়। দুজনের জন্য এক প্লেটেই নিয়েছে। আগে কত একসাথে খেয়েছে। হয় সে সৌম্যকে খাইয়ে দিত আর নিজে খেত, নয়তো সৌম্য ভাইয়া নিজে খেত আর তাকে খাইয়ে দিত। সন্ধ্যা আজ ঠিক করেছে সে সৌম্যর হাতে খাবে। খিচুড়ি প্লেটে নিয়ে চৌকির উপর রাখলো সন্ধ্যা। এরপর একটি জগ ভর্তি পানি এনে বিছানার কাছে মেঝেতে রাখলো। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সন্ধ্যার মুখে হাসি ফুটে ওঠে। ভাবতে ভাবতে তার ভাই এসে পড়েছে। সন্ধ্যা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সৌম্যর জায়গায় দুজন অপরিচিত লোককে দেখে সন্ধ্যা অবাক হয়, সাথে একটু ভয়ও পায়। জায়গাটি অপরিচিত, সে তো কিছু চেনে না। সন্ধ্যা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়, হাতের ইশারা করে বলতে চায় তারা কি চায়। তার আগে একজন লোক সন্ধ্যার গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা হুমড়ি খেয়ে পড়ে দরজার কোণার সাথে কপালে ধাক্কা খায়। কপাল বোধহয় কেটে গিয়েছে। সন্ধ্যা দাঁতে দাঁত চেপে ব্যথা গিলে দু হাতে দরজা আঁকড়ে ধরে। সে হতভম্ব হয়ে গিয়েছে। এটা কি হলো তার সাথে? তাকে কেন মারলো এভাবে? একজন লোক বলে ওঠে। মালটা সেই তো। লোকটির বিদঘুটে চাহনিতে বলা তিক্ত বাক্যটি শুনে সন্ধ্যা ভীত সন্ত্রস্ত হয়ে তাকায় লোক দুটোর দিকে। এরা বাজে ইঙ্গিত দিচ্ছে। সন্ধ্যা বুঝেছে ভয়ে মেয়েটির হাত পা রীতিমতো কাঁপছে। তবুও সাহস করে সন্ধ্যা উঠে দাঁড়াতে চায়। তার আগে আরেকজন সন্ধ্যার উপর গালে থাপ্পড় বসিয়ে দেয়। সন্ধ্যা আবারও হুমড়ি খেয়ে পড়ে মেঝেতে। পুরুষালীর শক্ত হাতে দুটো থাপ্পড় খেয়ে সন্ধ্যার মাথা ঘুরছে, গাল দুটো টন টন করে উঠল। সন্ধ্যা ভেজা চোখে লোকগুলোর দিকে তাকায়। এরা কারা? তার সৌম্য ভাই কোথায়? কখন আসবে তার ভাই? সে তো কথাও বলতে পারে না, একটু আওয়াজও করবে সেটাও পারছে না। হঠাৎই একজন এগিয়ে এসে সন্ধ্যার চুলের মুঠি ধরে বলে, মাইয়া বোবা হইলে কি হইছে, মাল তো কাঁচা, মজা হইব। কথাটা বলে সন্ধ্যাকে ছুঁড়ে ফেলে। সন্ধ্যা আবারও ঠাস করে পড়ে যায়। এবার তার মাথা চৌকির সাথে গিয়ে ধাক্কা লাগে। এতগুলো থাপ্পড় ধাক্কা, মাথায় ব্যথা পেয়ে মাথাটা ঝিমঝিম করে ওঠে। না চাইতেও ব্যথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কি করেছে সে? লোকগুলো তাকে এভাবে মারছে কেন? সন্তান নিজেকে ভীষণ অসহায় লাগছে। এ কোথায় এসে পড়ল সে? মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা খুলে যাবে। কিন্তু সন্ধ্যা নিজের অসহায়ত্ব বোধকে প্রশ্রয় দিল না, নয়তো এরা তার সর্বনাশ করে দিবে যে। সন্ধ্যার মুখ বরাবর গরম খিচুড়ির প্লেট চোখে পড়ে, যেটা কিছুক্ষণ আগে সেই রেঁধেছে। সুযোগ বুঝে সন্ধ্যা চৌকির উপর রাখা গরম খিচুড়ি হাতে নিয়ে একজনের মুখের উপরে ছুঁড়ে মারে।
লোকটি চেঁচিয়ে ওঠে। অপরজন সেই লোকটির দিকে এগিয়ে গেলে সন্ধ্যা যান হাতে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। রাস্তা একদম ফাঁকা, যেন কেউ কোথাও নেই। অনেক রাত হয়েছে যে, ফাঁকা তো হবেই। সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। একবার তার সৌম্য ভাইয়া আসুক, কেন আসছে না তার সৌম্য ভাইয়া? আরো কখন আসবে? তার যে ভীষণ অসহায় লাগছে। পেছনে দৌড়ের শব্দে সন্ধ্যা বুঝতে পারল সে দুজন বদলোক তার পিছু পিছু দৌড়ে আসছে। সন্ধ্যা প্রাণপণে দৌড়ায়, নিজের ইজ্জত বাঁচাতে, নিজেকে বাঁচাতে। কয়েক ঘন্টা আগে আকাশ বেলকনিতে এসে দাঁড়িয়েছিল, এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। সে সকালে এই পোশাকে বেরিয়েছিল। বাইরে থেকে এসে কখনো এমন হয়নি সে 10 মিনিট পর ফ্রেশ হতে গিয়েছে। অথচ আজ কয়েক ঘন্টা পেরিয়েছে, আকাশের মাঝে কোনো হেলদোল নেই। ভেতরটা ভীষণ ছটফট করছে। আকাশ এপাশ ওপাশ করে হাঁটলো বেশ অনেকক্ষণ। এরপর তার ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সোজা সন্ধ্যার ঘরে যায়, যে ঘরে এতদিন সন্ধ্যা থাকতো। সন্ধ্যার ঘরে এসে আকাশ ঘরের লাইট জ্বালিয়ে দেয়। পুরো রুমটিতে দৃষ্টি ঘোরায় আকাশ। ঘরটি খুব সুন্দর করে গোছানো, কিন্তু যে গুছিয়েছে সে মানুষটিই নেই। আকাশ ঢোক গিলে এগিয়ে যায়। প্রথমেই চোখে পড়ে টেবিলের কোনায় রাখা একটি প্যাড, যার উপর একটি বকুল ফুলের মালা রাখা। আকাশের মনে পড়ল সন্ধ্যার হাতে এরকম একটা বকুল ফুলের মালা দেখেছিল। আকাশ ডান হাত বাড়িয়ে ফুলের মালাটি হাতে নেয়। দৃষ্টি পড়ে প্যাডের সাদা পৃষ্ঠায় আঁকানো দুটি ছবির উপর। আকাশ বা হাতে প্যাডটি তুলে তার সামনে ধরে। সাদা পাতায় দুটো ছবি আঁকা। পাতার বাম পাশে আকাশকে পেছন থেকে আঁকানো। দেখে বোঝা যাচ্ছে আকাশের পরনে পাঞ্জাবি, আর তার পাশে হাঁটুর নিচ পর্যন্ত চুলের অধিকারী শাড়ি পরিহিত সন্ধ্যা। কাঁচা হাতের আঁকা, প্রফেশনালদের মতো ভালো না হলেও দেখে বোঝা যায় সন্ধ্যা আকাশ আর নিজেকে আঁকতে চেয়েছে। আকাশের দৃষ্টি ছবি দুটোর নিচে লেখার উপর পড়ে, যেখানে লেখা, শুভ্র পাঞ্জাবিওয়ালা, একটা কথা, শেষ কথা রাখবেন। বকুল ফুলের এই মালাটি শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন, আর আপনার পাশে এই মূল্যহীন মেয়েটার ছবি মুছবেন না। আমি মিনতি করে গেলাম, রাখবেন কি এই মিনতি? ইতি সন্ধ্যা শেখ। পাশাপাশি দুটো ছবির সাথে 37টি শব্দের ছোট্ট চিঠির লেখাটুকু আকাশকে যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। আকাশ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল লেখাগুলোর দিকে। সময়ের সাথে তার ছটফটানি বাড়ল। হাতের প্যাডটি শব্দ করে টেবিলের উপর রাখে। সামান্য ঝুঁকে ডান হাত টেবিলে ঠেকিয়ে চোখ বুজে নেয়। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দেয়া বকুল ফুলের মালাটি পাঞ্জাবির পকেটে রেখে বিড়বিড়িয়ে বলে, তোমার সকল মিনতি রেখে দিলাম সন্ধ্যা। আকাশের ছটফটানি কমল না। এক পর্যায়ে সে এই ঘরে হাঁটাহাঁটি শুরু করে। অতিরিক্ত টেনশন, কষ্ট, খারাপ লাগা, এসবের মাঝে হাঁটাহাঁটির অভ্যেসটা তার আছে। তার এত বেশি অস্থির কেন লাগছে? হঠাৎই দাঁড়িয়ে গিয়ে দুহাতে মাথার চুল টেনে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, সন্ধ্যা, তুমি কোথায়? ঠিক আছো তুমি? সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে কোন দিকে চলে এসেছে নিজেও জানে না। যত সামনে এগোয় তত নির্জন জায়গায়। লম্বা চুলগুলো খুলে গিয়েছে। সন্ধ্যার পা দুটো অবশ হয়ে আসছে যেন। তার পিছু পিছু সেই লোক দুটো এখনো দৌড়াচ্ছে। হঠাৎই একজন বড় ইটের টুকরো নিয়ে সন্ধ্যার পিঠ বরাবর ছুঁড়ে মারে। সন্ধ্যা মুখ থুবড়ে পড়ে যায়। চারিপাশ থেকে বুক চেপে আসে। তার মনে হলো সে আর নিঃশ্বাস নিতে পারছে না। পায়ের শব্দ পেয়ে সন্ধ্যা বহু কষ্টে পিছু ফিরল। লোক দুটো তার দিকে লালসার দৃষ্টিতে চেয়ে আছে। একজন শার্টের বোতাম খুলতে খুলতে বিদঘুটে হেসে বলে, এই সৌন্দর্য তো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আগে আমি মজা পাচ্ছি করি, তারপর তুই আসিস, যাই। লোকটি সন্ধ্যার দিকে চেয়ে একটি বিশ্রী হাসি দিয়ে জায়গাটি প্রস্থান করে। সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। একটু একটু করে পিছিয়ে যায় সে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু তার তো সে কণ্ঠস্বরটুকুই নেই। কেউ তাকে বাঁচাতেও আসবে না। আজ যেন সন্ধ্যার ধৈর্যের ভাত ভাঙল। আল্লাহ আর কত পরীক্ষা নিবে তার? এর শেষ কবে? সে মরে গেলে তবে মরে যাক, কিন্তু এই নরপশুদের হাত থেকে বাঁচাক, তাকে গাড়ির নিচে পিষে ফেলুক। এত রাস্তা রেখে আল্লাহ কেন তাকে এই পথে পাঠালো মারতে? সন্ধ্যা বেদনার অশ্রু বিসর্জন দেয়। হঠাৎই লোকটি তার উপর জানোয়ারের ন্যায় ঝাঁপিয়ে পড়ল। বোবা মেয়েটি বোবা চিৎকার দিল। আজ হয়তো তার স্বর থাকলে এই জমিন কেঁপে উঠত, কিন্তু তার চিৎকার যে তার মাঝে সীমাবদ্ধ থাকলো। একটু শব্দ হলো না সেই চিৎকারের, শব্দ হলো না বোবা মেয়েটির আত্মচিৎকারের।
সন্ধ্যা খুব করে ডাকলো তার সৌম্য ভাইয়াকে, ডাকলো আকাশকে। কেউ এলো না তাকে বাঁচাতে। শুধু সঙ্গ হলো কিছু বোবা আর্তনাদ, সাথে তীব্র বর্ষণের ন্যায় নোনতা জলকণা। নিয়াজ গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কলে কথা বলে কারোর সাথে। হঠাৎ কেমন ধস্তাধস্তির আওয়াজ কানে ভেসে আসে। জায়গাটি বেশ নির্জন। ইম্পর্টেন্ট কথা বলছিল কলে, কিন্তু এমন গা ছমছমে পরিবেশের সামান্য শব্দটুকু যেন জোর শব্দ তুলে কানে বাজছে। নিয়াজ কলের ওপাশের ব্যক্তিকে ওয়েট করতে বলে কল কেটে দেয়। এরপর যেদিক থেকে আওয়াজ আসছে নিয়াজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করে একটু একটু করে এগিয়ে যায়। রাস্তার ধারে অন্ধকারের মাঝে বেশ বড়সড় কিছু নড়ছে মনে হলো। নিয়াজ আরেকটু এগোলো। তার ফোনের আলোর সামনের দিকে স্থির। নিয়াজ স্পষ্ট দেখলো একটি মেয়ের দুটি পা যা রীতিমতো যুদ্ধ করছে। নিয়াজ শুকনো ঢোক গিলল। উপর দিকে দৃষ্টি দিলে দেখলো বিশালদেহী কোনো পুরুষ। ব্যাপারটি বুঝতে তার 2 সেকেন্ডও সময় লাগলো না। নিয়াজ 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ফোন পকেটে রেখে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার উপর থেকে লোকটিকে টেনে হিঁচড়ে তুলে গায়ের জোরে নাক বরাবর 2টো ঘুষি মারে। লোকটি বুঝতে না পারায় 2টো ঘুষি খেয়ে ছিটকে পড়ে যায়। সন্ধ্যা বোধ হয়ে এখন গলা ফাটিয়ে কাঁদছে, যে কান্নার আওয়াজ নেই। মাটিতে শরীর ছেড়ে দেয়। এখন বুঝলো তার উপরটা হালকা। সন্ধ্যার চালে পানি আসে। পেট থেকে অনেকটা নিচে নামানো পায়জামা দু হাতে টেনে উপর দিকে তোলে। শরীর নিস্তেজ হয়ে আসছে। সন্ধ্যা খুব কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। তখন নিয়াজ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে তাক করে। চোখে মুখে অজস্র বিস্ময়ে ভর করে নিয়াজের। সাথে সাথে লাইট সরিয়ে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। সন্ধ্যার জামা প্রায় অর্ধেকের বেশি জায়গায় ছেঁড়া। পেটের কাছে 2 হাতের কাছে অসংখ্য জায়গায় ছেঁড়া। সন্ধ্যা দুর্বল শরীর নিয়ে অন্ধকারের মাঝে আশেপাশে ঘুরে তার ওড়না খুঁজল। না পেয়ে হাত দিয়ে ছেঁড়া জামা দুটো টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। নিয়াজ মৃদুস্বরে বলে। সন্ধ্যার কানে কথাটি যেতেই সন্ধ্যা ভয় নিজেকে গুটিয়ে নেয়। পুরো শরীর মৃদু কম্পন মেয়েটার। সন্ধ্যা আর দাঁড়ায় না এখানে। তার সৌম্য ভাইয়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না সে। অতপর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দেয় সন্ধ্যা। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। যাকে 2টো ঘুষি মেরেছে সে উঠে দাঁড়াচ্ছে খেয়াল করতেই নিয়াজ ফোনের লাইট আশেপাশে ঘুরিয়ে কিছু খুঁজল। রাস্তার ধার থেকে কিছুটা নিচু জায়গায় একটি বাঁশের মতো অংশ পেয়ে নিয়াজ সেটি হাতে তুলে নেয়। এরপর লোকটির মাথায় বাড়ি মারে। এত রাগ লাগছে তার, খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটি মেয়েকে ধর্ষণ করতে যাচ্ছিল এটা। এসব নিয়াজ মানতে পারে না। কোনো ভদ্র ঘরের ছেলেই মানতে পারবে না। লোকটি মাথার বাড়ি খেয়ে চিৎপটাং হয়ে পড়ে যায়। পেছন থেকে আরেকজন লোক ভাই ভাই বলে দৌড়ে এসে অজ্ঞান হওয়া লোকটির পাশে বসলে নিয়াজ সেই লোকটিকেও ও কায়দায় করে 2টো আঘাত করে। অজ্ঞান হওয়ার জন্য এমন ট্রিক্স। আপাতত এদের জ্ঞান হারিয়ে রেখে পুলিশকে খবর দিতে হবে, নয়তো এরা পালিয়ে যাবে। দুজনের অবস্থা সাইলেন্ট করে দিয়ে নিয়াজ সামনের দিকে তাকালো। সন্ধ্যা বেশ খানিকটা দূরে গিয়েছে। মেয়েটি এলোমেলো পায়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। নিয়াজ সন্ধ্যার পিছু দৌড় দেয়। ডান হাতে ফোন কানে। পুলিশ স্টেশনে কল করেছে, লোকেশন বলে দেয়। দুজন ধর্ষকের খোঁজ দেয়। এরপর কল কেটে সন্ধ্যার পিছু দৌড়ায় আর বলে। সন্ধ্যা শুনতে পায় কিনা শরীরের শক্তি নেই, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কিন্তু ভীতি তার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এখনো মনে মনে তার ভাইকে ডাকছে। জামার ডান কাঁধের মাঝে পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। সন্ধ্যা জামা টেনে তুলে উন্মুক্ত কাঁধ ঢাকে, তবুও পড়ে যায় কাঁধ দেখে। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। ভেতর থেকে চিৎকার করে কয়েকটি শব্দ ভেসে আসে। শুভ ভাইয়া, আকাশ। নিয়াজ চিন্তিত হয়। মেয়েটি আবারও একা কোথায় বের হচ্ছে। রাস্তাটি নির্জন, রাত হয়েছে বেশ। এ তো আবার খারাপ লোকের চক্করে পড়বে। এসব চিন্তা করে মূলত সন্ধ্যার পিছে দৌড়ায়। সন্ধ্যার ঝাপসা দৃষ্টি সামনে নিবদ্ধ রেখে দৌড়ায়। পায়ের গতি কমে এসেছে। এত দুর্বল শরীর আর টেনে নিতে পারে না। হঠাৎই পায়ের সাথে কিছু একটা বেঁধে ঠাস করে পড়ে যায়। দুর্বল শরীরটায় একটু ধাক্কা খেয়ে আর দাঁড় করিয়ে রাখতে পারে না মেয়েটি। ঝাপসা চোখ জোড়া বা হাতে ডোলের সামনে তাকালে বিস্ময়ের চোখে বেরিয়ে আসার উপক্রম হয়। ল্যাম্পপোস্টের হলদে আলো সৌম্যর মুখের উপর এসে ঠাঁই নিয়েছে। নাক মুখে রক্ত মাখা, পেটের কাছে রক্ত দিয়ে মাখামাখি। সৌম্যর হুঁশ নেই, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ হাঁ করে কথা বলতে চাইল, তার ভাইকে ডাকতে চাইল, একটুখানি উঠতে বলার আর্জি জানাতে চাইল, কিন্তু পারল না।
বুক ফেটে যাচ্ছে তার। এ কি অবস্থা হয়েছে তার সৌম্য ভাইয়ার? সন্ধ্যা কাপা দু হাত তুলে সৌম্যর গালে রাখে, একটু ঝুঁকে সৌম্যর দুগাল ঝাঁকায়। অনবরত নোনা জল ঝরছে। আর কত সহ্য করতে হবে তাদের দুই ভাই বোনের? আর ভাইকে, তার ভাইয়ের এই অবস্থা কে করেছে? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বাঁ হাত সৌম্যর পেটের উপর রাখে। রক্তে মাখামাখি হয়ে যায় তার হাত। সন্ধ্যার মাথা কাজ করে না। দু হাত সৌম্যর বুকে রেখে সৌম্যকে ঝাঁকিয়ে মনে মনে আত্মচিৎকার করে। সৌম্য ভাইয়া ওঠো, আমি কোথায় যাব তোমার কিছু হলে? ও সৌম্য ভাইয়া ওঠো প্লিজ, আমাকে একা রেখে যেও না। আমার তুমি ছাড়া কেউ নেই সৌম্য ভাইয়া, তুমি ছাড়া আমাকে ভালোবাসার কেউ নেই। বোবা মনে আহাজারি করতে করতে সন্ধ্যা সৌম্যর বুকে কপাল ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। হঠাৎ একজনের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। সন্ধ্যা নিয়াজকে পুরোপুরি না চিনলেও বুঝলো তখনকার তাকে বাঁচানোর লোকটি এটা। কিন্তু সন্ধ্যার যে বিশ্বাস হয় না কাউকে, অন্যদের থেকে বাঁচিয়ে নিজে ভোগ করবে না তো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা, সে না হয় সব করবে, কিন্তু এর বিনিময়ে তার ভাইকে বাঁচিয়ে দিবে তো? সন্ধ্যা ভয় চেপে দ্রুত উঠে দাঁড়ায়। দৌড়ে নিয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে তার ভাইকে দেখিয়ে দুহাত তুলে রিকোয়েস্ট করে বোঝায় তার ভাইকে বাঁচিয়ে দিতে। নিয়াজ দ্রুত পায়ে সৌম্যর কাছে এসে দাঁড়ায়, পুরো বডিতে নজর বুলিয়ে বিড়বিড় করে। এবার সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে আছে। চোখ থেকে টুপটুপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। নিয়াজের মায়া লাগলো, জিজ্ঞেস করে। সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। নিয়াজ এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে সৌম্যর হাত চেক করে আশানুস্বরূপ কিছু আন্দাজ করে। সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে। কথাটা বলে নিয়াজ দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা সৌম্যর পাশে বসলো। একটু দূরে কিছু বাজার চোখে পড়ল ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকা সহ আরো কিছু খাবার। সন্ধ্যার মনে পড়ল সৌম্য তাকে শেষবার গালে হাত দিয়ে বলেছিল সে তার জন্য ফুচকা আনতে যাচ্ছে, শহরের ফুচকা খাওয়াবে তাকে। সন্ধ্যাও অপেক্ষা করছিল, কিন্তু তার ভাই আর ফিরতে পারেনি। তার ভাইকে কারা যেন মেরে দিয়েছে। সন্ধ্যার চোখের বাঁধ থামে না। বুক ভাঙা কান্নায় মেতে সৌম্যর নিশ্চুপ ঘুমিয়ে থাকা মুখখানার দিকে তাকিয়ে থাকে। সৌম্যর গালে হাত দিয়ে মনে মনে আওড়ায়, আমাকে রেখে যেও না সৌম্য ভাইয়া। নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছু ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যকে গাড়ির পেছনে শুইয়ে দেয়। সন্ধ্যা সৌম্যর মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট খুব দ্রুত গাড়ি চালায় এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সৌম্যকে নিয়ে একটি স্ট্রেচারে শুয়ে কেবিনে নিয়ে যেতে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সৌম্যকে অপারেশনের থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্নামাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল। নিয়াজ সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটির অবস্থা বিধ্বস্তের চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোনায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়াও জামার হাতের ছেঁড়া অংশগুলোর ভেতর থেকে উকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিচের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলে। যদিও সন্ধ্যার জামার সামনে ওড়নার মতো কি যেন, পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায়। নিয়াজ গলা ছেড়ে বলে। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে। সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে। নার্সটি এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটিকে বলে। নিয়াজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পেছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল স্ক্রাব, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটি শার্টের মধ্যে থেকে একটি কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভেবেছিল আর এই লোকটি কি করলো? সন্ধ্যা বুঝতে পারল লোকটি ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবলো এটি পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশের চেয়ারে বসে বলে, তুমি স্যারের কে হও আর তোমার কি হয়েছে? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল। সে কি জবাব দিবে?
তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটি মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সাথে মেয়েটিকে জিজ্ঞাসাও করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কিছু হয়নি তোমার, এসব নিয়ে ভেবো না, কেমন? সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন, তুলো সহ মলম দিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোয় দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের শার্টটি সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটি পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিছুই ভালো লাগলো না। বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পর পর ঝাপসা চোখ মুছছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, ছেলেটা কি তোমার ভাই? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হলো। এদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে, চিন্তা করো না, আমার বন্ধু তোমার ভাইয়ের অপারেশন করছে, তোমার ভাই সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমলো, তবে পুরোপুরি নয়। তার সৌম্য ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে, ওই লোক দুটো কি তোমার সাথে খারাপ কিছু করেছিল? সাবিনা প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়ালে না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলুনির চেয়ে বেশি জ্বলুনি তার মনে। লোকটি তার কত জায়গায় ছুঁয়েছে। ভাবতে দম বন্ধ লাগলো সন্ধ্যার। যেমন স্তব্ধ হয়ে বসে আছে, তেমনি চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে। সান্ত্বনা দেয়, এসব ভুলে যাও, কিচ্ছু হয়নি তোমার, ঠিক হয়ে যাবে। সন্ধ্যা এক দম বন্ধকর অনুভূতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পরপর নোনা জল গড়িয়ে পড়ছে তার দু হাতের ওপর। সৌম্যর ক্ষত খুব বেশি গভীর না হওয়ায় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না, সময় 1 ঘন্টার মতো লাগে। চাকর পথটুকুর সৃষ্ট ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখলো সন্ধ্যা, সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞেস করে, অপারেশনের কি অবস্থা? নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে। সাবিনা মৃদু হেসে বলে, দেখেছো, আমার বন্ধু বেশ ভালো ডক্টর, তোমার ভাই অলরেডি সুস্থ হয়ে গিয়েছে, চিন্তা করো না। নিয়াজ ভ্রু কুঁচকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে মুখের অবস্থা বেহাল, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো তার স্বর সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাবসুলভ একটু হাসতো, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপ লাগলো। মেয়েটির তখনকার অবস্থার কথা ভেবে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সেখানেই মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে, তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে, আমি বাইরে থেকে আসছি, কাজ আছে, তুই থাক তাহলে। সাবিনা সম্মতি দেয়, সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায়। আকাশ ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে, মনটা ভীষণ অস্থির। সে এখনো ভাবছে সন্ধ্যাকে কিভাবে ভুলবে। অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সেও রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। আকাশের কাঁধে হাত রেখে বলে, তোকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, এখানে কি করছিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ভ্রু কুঁচকে বলে, অধিক খুশিতে শোক পালন করছিস নাকি? সন্ধ্যা চলে গেল, খুশি হ। আকাশ ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকিয়ে বলে, ও চলে যাওয়া আমি খুশি হইনি, অস্থির লাগছে আমার। তাহলে যেতে দিলি কেন? তো কি করব? রেখে দিবি তোর কাছে। আকাশ আনমনা হলো। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটি বের করে তাকালো মালাটির দিকে। অরুণ ভ্রু কুঁচকে আকাশের হাতের বকুল ফুলটি দেখে অবাক হয়ে বলে, পাগল টাগল হলি নাকি? এমন শুকিয়ে যাওয়া ফুল নিয়ে পকেটে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফুলটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগেই আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে নেয়, লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে। এরপর অরুণ কিছু বোঝার আগে অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস হলো কি করে এটা ফেলে দেওয়ার?
অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে তোল আমাকে, মারবি নাকি? তাছাড়া এমন ভাব করছিস যেন আমি হীরা ফেলে দিচ্ছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়। এটা হীরের চেয়েও দামি। অরুণ মুখ অদ্ভুতভাবে কুঁচকে তাকায়, দুহাত উপরের দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা, আমি কিভাবে জানবো? ফুল বিদেশি মানুষ হঠাৎ ফুল প্রেমী হয়ে গিয়েছে। তোল আমাকে। আকাশ রেগে বলে। মর তুই। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, এই না, মরবো কেন? বিয়েই তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তোলে। অরুণ ছাদে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে, দুহাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছি সেটা? উফ, এটার জন্য আমি মরতে যাচ্ছিলাম। আকাশ ফুলটি পাঞ্জাবির পকেটে রাখলো, দুহাত প্যান্টের পকেটে রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে বলে। সন্ধ্যা দিয়েছে। একটু থেমে মৃদুস্বরে বলে। অরুণ অবাক হয়ে বলে, ইচ্ছেগুলো কি? আকাশ একটু হেসে বলে, এই যে, এই ফুল ডেকে দিতে বলেছে, ওর ছবি মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে। রাজনীতি ওর ভালো লাগে না। কথাগুলো বলে থামলো আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিকে চেয়ে বিড়বিড় করলো। সাদা পাঞ্জাবির কথাও মনে হয় বলেছে। অরুণ আকাশের অর্ধেক কথা বুঝলো, বাকি অর্ধেক বুঝলো না, কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে, কি বললি? অরুণ মেকি হাসলো, টি শার্ট দুবার উঁচু করে টেনে বলে, ডক্টর নিয়াজ সভাপতি হতে চাই, মানে তোর আসন নিতে চাই আর কি, তাই বললাম। আকাশ বিরক্তির কণ্ঠে বলে। এর প্রবলেম কি? ডক্টর গিরি রেখে এদিকে আসে কেন বুঝলাম না। অরুণ চোখ ছোট ছোট করে বলে, তুই তো ব্যবসাগিরি রেখে ওদিকে যাস। আকাশ রেগে তাকায়। অরুণ মেকি হেসে বলে, তুই যে বললি সন্ধ্যার ইচ্ছা পূরণ করবি, আবার বললি সন্ধ্যা রাজনীতি পছন্দ করে না। আকাশ গম্ভীর গলায় বলে, রাজনীতির সাথে কোনো কিছুর আপোষ করি না আমি। ফালতু কথা বাদ দিয়ে যা এখান থেকে। অরুণ বিড়বিড় করে বলে। শালা সুবিধাবাজ। আকাশ আবারও আনমনা হয়, কি যেন ভেবে সৌম্যর নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখে হতাশ হয়। সন্ধ্যার চিঠি দুটো আকাশের মনকে বিষণ্ণতায় ঘিরে ধরে। তার ভালো লাগছে না। ছাদের এপাশ ওপাশ হাঁটতে থাকে ধীরে ধীরে। অরুণ আকাশের মতে গতি বোঝার চেষ্টা করছে, এর হয়েছেটা কি। আকাশ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সন্ধ্যাকে ছাড়া আমার চলবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, এগিয়ে এসে বলে, কি বললি? আকাশ থতমত খেয়ে তাকায় অরুণের দিকে, নিজেকে সামলে গম্ভীর গলায় বলে, চলবে। অরুণ মাথা চুলকে বলে, কি বলছিস আবালদের মতো? আকাশ রেগে বলে, কালকে আমার অনেক কাজ, তুই ডিস্টার্ব করছিস কেন? সকাল সকাল রেডি হয়ে থাকবি, এখন যা। কথাটা বলে আকাশ আবারও ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। একটুও শান্তি পাচ্ছে না। হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে। সন্ধ্যা? পাশ থেকে অরুণ আকাশের দিকে জহুরি চোখে চেয়ে বলে, সন্ধ্যা ওর ভাইয়ের কাছে। আকাশ রেগে অরুণকে থাপ্পড় মারতে গেলে অরুণ দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে রইল। সৌম্যর জ্ঞান ফিরে 1 ঘন্টা পর। সৌম্যর পাশে সন্ধ্যা মলিন মুখে বসে আছে। সৌম্যকে নড়াচড়া করতে দেখে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়, ডান হাতে মাথা চেপে ধরে। সন্ধ্যা ডান হাত সৌম্যর কপালে রাখলে সৌম্য এদিক ফিরে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মাথা ঝিমঝিম করছে। কয়েক মিনিট পেরিয়ে গেলে হঠাৎ মাথায় কিছু বাজতেই সৌম্য ধরফর করে উঠে বসে। সন্ধ্যা সৌম্যর সামনে বসে, ডান হাত সৌম্যর কাঁধে রাখে। চোখের কোণে পানি তার, মুখে এক টুকরো হাসি। সৌম্য বোনকে দেখে ভাঙা গলায় বলে, বনু। সন্ধ্যার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তার বোনের মুখের এই অবস্থা কেন? কত জায়গায় কেটে গিয়েছে, ক্ষতগুলো চোখে লাগছে। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, তোর কি হয়েছে বনু? তোকে কি কেউ মেরেছে? মুখে এসব কি হয়েছে? সন্ধ্যা নিজেকে সামলাতে পারল না, মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানি ফেলে। সৌম্য আশেপাশে তাকিয়ে বুঝলো এটা হসপিটাল। মনে পড়েছে তাকে কেউ চাকু মেরেছিল, কিন্তু সে এখানে কিভাবে আসলো? সন্ধ্যাকে নিঃশব্দে কাঁদতে দেখে সৌম্য সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে, কাঁদছিস কেন বনু, আমাকে বল। ডক্টর সাবিনা কেবিনে আসে। বেডের পাশে চেয়ার টেনে বসে সৌম্যর উদ্দেশ্যে বলে, আপনার বোনকে রেপ করার চেষ্টা করা হয়েছিল।
কথাটা যেন সোজা সৌম্যের কলিজায় গিয়ে লাগলো। তার বোন তো তার কলিজা, সেখানেই তো লাগবে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তার বোনের দিকে তাকায়। সন্ধ্যার মাথা নিচু, সন্ধ্যার পরনের শার্ট। সৌম্য ঢোক গিলল। সাবিনা নিয়াজের থেকে যা যা শুনেছিল একে একে সব বলল সৌম্যকে। এরপর দুই ভাই বোনকে স্পেস দিতে সাবিনা কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য ভাঙা গলায় বলে, তুই ঘর থেকে কেন বের হয়েছিলি বনু? সন্ধ্যা ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে, ইশারায় বলে সে বের হয়নি। দুটো লোক দরজায় গিয়ে নক করেছিল, সে সৌম্য ভেবে খুলে দিয়েছে। এরপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল। সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। এটুকু বুঝিয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুঝল। নিজেকে এতটা ব্যর্থ কখনো মনে হয়নি। সে তার ছোট্ট বোনটার বাবা মা ভাই সব, অথচ একটার দায়িত্ব সে পালন করতে পারল না। কষ্ট হচ্ছে তার, বুকে ব্যথা বাড়ছে। তাকেও দুটো লোক চাকু মেরেছে। সৌম্য খুব ভালো করে বুঝলো তাকে আর তার বোনকে প্ল্যান করে মারতে চাইছিল। সৌম্যর কানে ইরার বাবার কথা বেজে ওঠে, তার বোনের লাশ দেখতে হবে যদি সে ইরার পিছু না ছাড়ে। কথাটি ভেবে সৌম্যর গা কাটা দেয়। সৌম্য আর বসে থাকলো না, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা বিচলিত হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যর পেটের বাম পাশে একটু চাপ লাগলো, তবে পাত্তা দিল না। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এটা কার শার্ট বনু? সন্ধ্যা বোঝায় ডক্টরের। সৌম্য বেডের কোণা থেকে তার শার্ট তুলে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা খুলে আমার শার্ট পরে নে বনু, যদিও নিচের দিক ছেঁড়া, তবু এটা পর। সন্ধ্যা কিছু বলল না, পরনের কালো শার্ট খুলে বেডের উপরে রাখলো। এরপর সৌম্যর হাত থেকে শার্টটি নিয়ে পরতে লাগলো। সৌম্য সন্ধ্যার জামার ছেঁড়া অংশগুলো দেখে, সাথে গলায় হাতে আঁচড়গুলো দেখে সৌম্যের শ্বাস নিতে কষ্ট হয়। চোখের কোণে পানি। তার ফুলের মতো বোনেরই কি হাল হয়েছে। সন্ধ্যার শার্ট পরে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য চোখ সরিয়ে নেয় চোখের জল আড়াল করতে। নিজেকে সামনে সন্ধ্যার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ সৌম্যের কেবিনে ঢুকতে চাইছিল। সৌম্যকে বেরিয়ে আসতে দেখে বলে, আপনি বেরিয়ে আসছেন না কেন? আপনার রেস্ট নেওয়া প্রয়োজন। সৌম্য বুঝল এইটাই হয়তো সে ডক্টর যে তার বোনকে তাকে সাহায্য করেছে। সৌম্য কৃতজ্ঞতার সুরে বলে, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমার আরেকটা উপকার করবেন? নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার মাথা নিচু, অতঃপর সৌম্যর দিকে তাকিয়ে বলে, জি বলুন। সৌম্য তার পকেট থেকে ফোন বের করলে দেখলো ফোন বন্ধ। অতঃপর বলে, আপনার নাম্বারটা আমাকে দিন, আমি আমার বিল আগামীকালকে আপনাকে বিকাশ অথবা নগদে দিয়ে দেব। নিয়াজ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার দিকে তাকিয়ে পকেট থেকে তার একটি কার্ড বাড়িয়ে দেয়। সৌম্য কার্ডটি নিয়ে বলে, আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইজান। নিয়াজ মৃদু হাসল। অতঃপর বলে, আপনাকে মিনিমাম 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সৌম্য ঢোক গিলে বলে, সম্ভব না, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আসছি। কথাটি বলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নিয়াজ পিছু ফিরে সৌম্য আর সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে একটি জামা সেট। সে মূলত সন্ধ্যার জন্য জামা কিনতে গিয়েছিল। সে জানে না কেন মেয়েটির জন্য ভীষণ মায়া লাগছিল। ভেবেছিল কতক্ষণ শার্ট পরে থাকবে, কিন্তু মেয়েটির ভাইটিকে জামাটি দেওয়ার সাহস করলো না কেন জানো। সাবিনা নিয়াজের পাশে দাঁড়িয়ে বলে, মেয়েটির জন্য জামা কিনে এনেছিস? নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে, তুই কি মেয়েটিকে আগে থেকে চিনিস? নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না, আজকে প্রথম দেখলাম। কথাটি বলে জামার প্যাকেট সাবিনার হাতে দিয়ে বলে, এটা তুই রাখ। এরপর নিয়াজ তার রুমের দিকে যায়। রাত তখন 1:30 প্রায়। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার মেসে আসে। পকেটে টাকা ছিল। রিকশা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এজন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো ভেবে সৌম্যর গলায় কাটা বিঁধে যাওয়ার মতো কষ্ট হলো। সন্ধ্যা মলিন মুখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দু হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ভারী গলায় বলে, আমি সরি বনু, তোকে আগলে রাখতে পারিনি আমি, আমায় তুই ক্ষমা করে দিস। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রাখল। নিঃশব্দে চোখে পানি ফেলে। সৌম্যর পেটে একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর টুপ করে পড়ে। সৌম্য আর সময় নষ্ট করল না। সন্ধ্যাকে চৌকির উপর বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোপা করে দেয়। সন্ধ্যা দু হাতে চোখ মুছে। তার ভাই থাকলে সে কখনো এত বড় চুলের খোপা করে না। সৌম্য সব করে দেয়।
সৌম্য সন্ধ্যার সামনে বোরখা রেখে সন্ধ্যাকে বোরখা পরতে বলে নিজের গায়ে একটি শার্ট জড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়, আর টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়িগুলোর দিকে তাকালো। অনেকদিন পর তার ছোট মায়ের হাতের রান্না খেতে চেয়েছিল, তার কপালে লেখা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদ সুরে বলে, এই শহর আমাদের জন্য বিষাক্ত বনু। এখানে আর আমরা থাকবো না, এখানে আর কখনো আসবো না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটাও ভুলে যাবি, কেমন? সন্ধ্যা ভাইয়ের কথা শুনল, এরপর বরখা পরে নেয়। সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে মেস থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা আকাশ পানে তাকায়। আকাশের কথা মনে পড়ল খুব। সে তো আর এখানে আসবে না। আকাশ তাকে ভুলে যাবে? তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরো আগে তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যার ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডান বাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যর মন বলে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারীকে শাস্তি না দিয়ে কাপুরুষের মতে পালাচ্ছে। কিন্তু পরক্ষণে সৌম্য মনে মনে বিড়বিড় করে, দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বেড়াজালে আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কাপুরুষতা বিরূপ পুরুষে পরিচয় বহন করে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। কাউন্টারে গিয়ে সিলেট মৌলভীবাজারের দুটো টিকিট কাটে। রাত দুটোয় গাড়ি আছে একটা। সন্ধ্যার দুর্বল শরীর সৌম্য বাঁ হাতে আগলে রেখেছে। কাউন্টারের লোক দুটো টিকিট সৌম্যের দিকে বাড়িয়ে দিলে সৌম্য টিকিট নিয়ে পকেটে রাখে। এরপর ডান হাতে ব্যাগ আর বাঁ হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে একটি বসার জায়গায় গিয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটি দোকান খোলা। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি খাবি বনু? সন্ধ্যা মলিন মুখে ভাইয়ের দিকে চেয়ে বোঝায় কিছু খাবে না সে। সৌম্য শুনল না, বলল, তুই একটু বস, আমি ওই দোকান থেকে শুকনো কিছু কিনে আনছি। কথাটি বলে সৌম্য উঠে দাঁড়ায়। দুপা এগোলে সন্ধ্যা দ্রুত দাঁড়িয়ে সৌম্যর ডান হাত তার দু হাতে জড়িয়ে ধরে। সৌম্য তাকায় তার বোনের দিকে, মৃদুস্বরে বলে, কি হয়েছে বনু? সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় ভাইয়ের দিকে, এরপর আশেপাশে তাকায়। সৌম্য হয়তো বুঝতে পারল সন্ধ্যার ভয় পাওয়ার কারণ। নিজেকে ভীষণ অসহায় লাগলো। সে তার বোনকে সেই পশুগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি, আর এই কারণে তার বোন ভয় পাচ্ছে। তার কি হয়েছে কে জানে। বোনের অসহায়তে আজ শুধু তার চোখের কোণে পানি জমছে। সৌম্যর ডান হাত সন্ধ্যাকে নিজের সাথে আগলে নিয়ে ভারী গলায় বলে, আমি আছি বনু। এরপর বাঁ হাতে দু চোখ ডলে সন্ধ্যাকে নিয়ে সামনের দোকানে যায়। 3টে রুটি 3টে কলা কিনল। তার কাছে বেশি টাকাও নেই, চাইলেও অনেক কিছু কিনতে পারল না সৌম্য। আরেকটি পানির বোতল কিনে এরপর সন্ধ্যাকে নিয়ে আগের জায়গায় এসে বসে। রুটির প্যাকেট ছিঁড়ে একটি কলা ছিলে সন্ধ্যার মুখের সামনে ধরে, মৃদুস্বরে বলে, খেয়ে নে বনু, নয়তো শরীর খারাপ করবে। সন্ধ্যার যে কিচ্ছু ভালো লাগছে না। তার শুধু কাঁদতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। তার এখনো মনে হচ্ছে ওই লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। সে শব্দ করে কেন কাঁদতে পারে না? এর জন্য সন্ধ্যার দম বন্ধ লাগছে। না চাইতেও দু চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য বুঝতে পারলো তার বোনের অবস্থা। কি করবে সে? তার বোন না হয় শব্দ করে কাঁদতে পারে না, সে তো পারে, কিন্তু তার কি বাচ্চাদের মতো কাঁদলে চলে? সৌম্য নিজেকে সামলালো। হাতের রুটি কলা রেখে মাটিতে হাঁটু মুড়ে বসে। এরপর সন্ধ্যার দু হাত তার দু হাতে ধরে অপরাধী গলায় বলে, আমি আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না বনু, প্লিজ নিজেকে একটু শক্ত কর। সন্ধ্যা নাক টেনে তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য জোরপূর্বক একটু হেসে বলে, একটা নতুন জায়গায় যাচ্ছি, তোর খুব ভালো লাগবে ওখানে গেলে, একটু হাস বনু। সন্ধ্যা দু হাতে মুখ মুছল। ছিলে রাখা রুটি কলার একবার কামড় বসিয়ে সৌম্যর মুখের সামনে ধরলে সৌম্য নিঃশব্দে এক কামড় নিয়ে চিবোয়। সন্ধ্যা একটু একটু করে খেতে থাকে। তার সত্যিই ক্ষুধা লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে করলেও তার ভাইয়ের জন্য নিজেকে স্বাভাবিক করতে চাইল। সৌম্য মাটিতেই বসে থাকলো। কিছুই ভালো লাগছে না তার। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে রইল। ইদানিং মায়ের কথা খুব মনে পড়ে তার। ইস, তার মা থাকলে তাদের দুই ভাই বোনের জীবনটা কতই না সুখের হতো। অথচ আজ যেখানেই যায় সেখানেই তাদের জন্য শুধু দুঃখ অপেক্ষা করে। হেমন্তকালের শেষের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা। সৌম্য তার বোনের দিকে তাকালো। সন্ধ্যা আটসাট হয়ে বসে একটু একটু করে রুটি খাচ্ছে। সৌম্য তার ব্যাগ থেকে একটি পাতলা চাদর বের করে সন্ধ্যার গায়ে জড়িয়ে দেয়। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকালো।
সৌম্য কিছু বলল না। একটি রুটি কলা নিয়ে কিছুটা দূরে বসে থাকা কুকুরের সামনে ছুঁড়ে ফেলে। কুকুরটি এক প্রকার হামলে পড়ে খাবারগুলোর ওপর। এত মন খারাপের মাঝেও সন্ধ্যা সৌম্যর কাছে একটু হাসলো। যদিও সন্ধ্যা সৌম্যর সাথে সেভাবে বাইরে যায়নি, তবে গ্রামের এখানে ওখানে যেত। তখন সৌম্য প্রায় কুকুরদের দেখলে খাবার দিত। তার মনে হয় সৌম্যর কুকুরদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে তার জন্য রাখা রুটির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে একটু হেসে বলে, জানিস বনু, পৃথিবীতে সব বোনদের হাসলে পেতনির মতো লাগে। সন্ধ্যা কথাটা শুনতেই সৌম্যের বাহুতে একটা চাপড় মারে। সৌম্য ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি, এটা প্রমাণিত। সন্ধ্যা মুখ ভেঙে অন্যদিকে তাকিয়ে রুটিতে কামড় দেয়। সৌম্য মৃদু হাসলো। সময় নষ্ট না করে রুটি কলা খেয়ে নেয়। এরপর পানি খেয়ে নেয়। ঘড়ি দেখতে পারল না, তার ঘড়ি নেই। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ। সন্ধ্যাকে ঢুলতে দেখে ডান হাতে সন্ধ্যাকে টেনে তার কাঁধে সন্ধ্যার মাথা রাখলো। মৃদুস্বরে বলে, খারাপ লাগলে ঘুমা বনু। সন্ধ্যা চোখ বুঝল। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে। সৌম্য বয়স্ক লোকটির দিকে তাকায়। হাতে একটি ব্যাগ, হয়তো যাত্রী। অতঃপর বলে, আমার বোন। বয়স্ক লোকটি মৃদু হেসে বলে। বয়স্ক লোকটির কথায় সৌম্য মৃদু হাসল। এসব মারামারি তো ভাই বোনের খুনসুটি। তার আর তার বোনের খুনসুটি করার সময় হয় কখন? তাদের তো দুঃখই শেষ হয় না। তারা লাস্ট কবে টানা 1 সপ্তাহ একসাথে থেকেছে তাও মনে পড়ে না। যেটুকু সময় কাছে পায় তার এই কলিজার বোনকে শুধু আদরেই রাখে সে। বয়স্ক লোকটি সৌম্যকে চুপ দেখে বলে। সৌম্য ছোট করে বলে, জি। ও বলে চুপ থাকলো। লোকটি তার জায়গায় গিয়ে বসে। সৌম্য ঘাড় বাঁকিয়ে একবার তাকায়। তার কেন যেন মনে হলো লোকটি নিজ জীবনসঙ্গীকে হারিয়ে একাকিত্ব অনুভব করেন। এই জন্যই তাদের সাথে যেচে কথা বলতে এসেছিল। মিনিট 2 পরে কাউন্টারে এসে বাস থামে। সৌম্য সন্ধ্যাকে মৃদুস্বরে ডাকে, বনু, বনু। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুললে সৌম্য সন্ধ্যার হাত ধরে বাসে ওঠে। সন্ধ্যাকে আগে আগে হাঁটতে দেয়। সৌম্য সন্ধ্যার পিছু পিছু হাঁটে বাসের মধ্যে। বাসের মাঝামাঝি জায়গায় তাদের সিট পেয়ে সৌম্য সন্ধ্যাকে জানালার পাশের সিটে বসতে বলে। হাতের ব্যাগ উপরের তাকের উপর রাখে। এরপর সন্ধ্যার পাশে বসে। আরও কিছু যাত্রী বাসে উঠে পড়লে কয়েক সেকেন্ড পর বাস ছেড়ে দেয়। ধীরে ধীরে বাস চলতে থাকে। সন্ধ্যা মলির মুখে জানালা দিয়ে রাতের আধারের ঘেরা ঢাকা শহর দেখতে থাকে। সৌম্যর বলা কথা মনে পড়ে। এখানে আর তারা কখনো আসবে না। কখনো এখানে এসেছিল এটাও ভুলে যাবে। সত্যি আর আশা হবে না। আকাশও তাকে ভুলে যাবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য সন্ধ্যার মাথা বুকে রেখে মৃদুস্বরে বলে, ঘুমা বনু, আমি কথা দিচ্ছি এই শহরে তোকে আর কখনো আসতে হবে না। ভোরের আজানের পরপর সৌম্য সন্ধ্যা বাস থেকে মৌলভীবাজার নেমে পড়ে। একটু সিএনজি ঠিক করলে পেছন থেকে তখনকার বয়স্ক লোকটি সৌম্যর ডেকে বলে। সৌম্য জবাব দেয়, ভানুগাছা গ্রাম। ভদ্রলোক মৃদু হেসে বলে। সৌম্য না করল না। লোকটিকে তার মিশুক লেগেছে। বয়স মোটামুটি অনেক। এতটা পথ একা একা এসেছে, এনার সঙ্গ দেয়াই যায়। অতঃপর সন্ধ্যা আগে সিএনজিতে উঠে বসে। এরপর সৌম্য বসে, আর তারপর বয়স্ক লোকটি। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। এরপর সিএনজিওয়ালাকে সম্পূর্ণ ভাড়া দিলে বয়স্ক লোকটি সৌম্যকে সব টাকা দিতে নিষেধ করে। কিন্তু সৌম্য শোনে না। পুরো ভাড়া সে দিয়ে দেয়। লোকটিকে দাদুর মতো বয়স লাগে। আসার পথে অনেক কথাও বলেছে। সৌম্যর ভালো লাগলো না এনার থেকে টাকা নিতে। তার নানি দাদি বেঁচে থাকলে হয়তো আজ এমনই একজনকেও তার সাথে গল্প করত। এর যেমন তাকে দাদু ভাই বলে ডেকেছে, তারাও হয়তো তাকে তার সন্ধ্যাকে আদর করে এরকম কোনো এক নামে ডাকত। কথাটা ভাবতেই সৌম্য মনে মনে বিদ্রুপ হাসে। যার মাই বেঁচে নেই তার নানা দাদা বেঁচে থাকা বিলাসিতা। তাছাড়া বাবা যা মানুষ, কি জানি দাদা থাকলে হয়তো সেই গ্রামেও পা রাখতে দিত না। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যার হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বয়স্ক লোকটি সৌম্যদের পিছু পিছু যায়। হঠাৎই ডাকে, এই যে দিদি ভাই, তুমি তো আমার সাথে একটা কথাও বললে না। লোকটির কথায় সন্ধ্যা সৌম্য দুজনেই পিছু ফিরে তাকায়। সন্ধ্যা ঢোক গিলে তার ভাইয়ের দিকে তাকায়। সে তো কথা বলতে পারে না। লোকটি এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, তোমার নাম কি দিদি ভাই? সন্ধ্যা মায়া মায়া চোখে তাকায়। ডাকটি সন্ধ্যার কাছে যেমন নতুন লাগলো তেমনি ভালো লাগলো। পাশ থেকে সৌম্য বলে, দাদু, ওর নাম সন্ধ্যা আর আমার নাম সৌম্য। লোকটি হেসে বলে, দুজনের নামই খুব মিষ্টি।
সন্ধ্যা জোরপূর্বক একটু হাসলো। এরপর আবারও তারা সামনে এগিয়ে যায়। লোকটি সৌম্যরা যে বাড়ি যাবে তার 3টে বাড়ি আগেই থেমে যায়। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছে। সৌম্য সন্ধ্যাকে বিদায় দিতে ভোলেনি। সৌম্যরাও একটুখানি হাসে। ভদ্রলোক থাকায় তাদের দুজনের মনটা একটু একটু ভালো হয়েছে। আকাশ বায়ানকে নিয়ে একটি সভায় এসেছে, যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন অনেক সিনিয়র নেতা যারা বক্তব্য দিচ্ছে। আকাশের সম্পূর্ণ মনোযোগ সেদিকে। যখন সভা মোটামুটি শেষের দিকে তখন আকাশের সাথে একে একে সকলে কুশলাদি করে। আকাশের বাবার সাথেও করে। ভদ্রলোকের এনাদের সাথে ভালো সম্পর্ক থাকায় আকাশের পথ আরও বেশি ক্লিয়ার। এখানে মোটামুটি কাজ শেষে আকাশ বায়ানকে নিয়ে এখান থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় যায়। কোথা থেকে নিয়াজ আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি ব্যবসা রেখে জড়াতে কেন? আকাশ নিয়াজকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। প্যান্টের পকেটের কাছে সাদা পাঞ্জাবি একটু উঁচু করে দুহাত প্যান্টের পকেটে রেখে দাঁড়ায়। এরপর গম্ভীর গলায় বলে, আমার ইচ্ছে হলো তাই। কেন? নিয়াজ বিরক্ত হয়ে বলে, তুমি বছর কয়েক আগে এদিকে আসতে গিয়ে আসোনি, যেসব তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তুমি এদিকে এসো। আকাশ ভ্রু কুঁচকে বলে, রাজনীতি জিনিসটা বোধহয় খুব লোভনীয়, তাই না? এত বছর মাঠ ছেড়ে তোমাকে খেলতে দিলাম, এখন তোমার উচিত সসম মনে আমাকে সভাপতির দায়িত্ব তুলে দেয়া। কিন্তু তুমি আমাকে নিষেধ করছো। এত লোভী হলে তো পারা যায় না। নিয়াজ রেগে বলে, আমি লোভী না। তাহলে কি দুর্নীতিবাজ? নিয়াজ রেগে আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে, মুখ সামলে কথা বলবে। আকাশ শক্ত চোখে তাকায় নিয়াজের দিকে। দুহাত পকেট থেকে বের করে তার কলার থেকে নিয়াজের দুহাত ঝাড়া দিয়ে নামিয়ে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, যে কেউ আমাকে টাচ করবে এসব আমার পছন্দ না, বোঝাতে পেরেছি? নিয়াজের মুখাবয়বের পরিবর্তন নেই। আকাশ দুহাত তুলে নিয়াজের শার্টের দুটো বোতাম খুলে রাখা বোতাম লাগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, স্মার্ট সেজে লাভ নেই। যেখানে আমি আছি সেখানে তোমাকে কেউ গুনবে না। আকাশ নিয়াজের বোতাম দুটো লাগিয়ে দিয়ে তার পাশে দাঁড়ানো বায়ানকে উদ্দেশ্যে বলে, বায়ান, আমি ঠিক বললাম তো? বায়ান এবার নিয়াজের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। তার কাছে তো দুজনকে আহামরি আলাদা লাগে না, তবে নিয়াজের দাড়ি খুঁজেই পাওয়া যায় না, আর আকাশের দাড়ি চাপ দাড়ির চেয়েও বড়। বায়ান আমতামতা করে বলে, মেয়েরা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে। নিয়াজের পাশে দাঁড়ানো নিয়াজের পিয়ে রিমন বলে, ঠিক বলেছ। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন মাথা নিচু করে নেয়। সরি স্যার। আকাশ ডান হাত দাড়িতে বোলায়, সাথে হাসে। এরপর গলা ছেড়ে বলে, আপাতত রেস্ট করো, অনেক দিন তো দুর্নীতি করে কাটালে। নিয়াজ রেগে বলে, এখন কি তুমি দুর্নীতি করার মাঠে নামছো? আকাশ নিয়াজের দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? এটা তুমি কিভাবে ভাবো মিস্টার নিয়াজ? যাও গিয়ে অ্যাপ্রন পরে মানুষের সেবা করো। নিয়াজ উত্তর করে, কাজটা তুমি ঠিক করছো না, আর আমি মাঠ থেকে চলে যাওয়ার এত দয়ালু না। আকাশ শব্দ করে হেসে ফেলল। মুহূর্তে চোখ মুখ শক্ত করে বলে, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দয়ালু মনে হচ্ছে? নিয়াজ বিরক্তিতে কপাল কুঁচকে নেয়, অতঃপর বলে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, বউয়ের চিন্তা করে একটু। আকাশের সন্ধ্যার কথা মনে পড়ল। মুহূর্তে চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে যায়, তবে খুব দ্রুত নিজেকে সামলে ভ্রু কুঁচকে বলে, তুমি আমার বউকে চেনো? নিয়াজ বলে, চিনি না, তবে চিনে নিব। আকাশ গম্ভীর গলায় বলে, নিজের সীমার মধ্যে থাকো নিয়াজ। তাছাড়া তুমি তো ভদ্র ছেলে, আমার বউকে দিয়ে তোমার কোনো কাজ নেই। নিয়াজ একটু হেসে বলে, আমি ভদ্র হলেও আমার আশপাশে অভদ্র লোকের অভাব নেই তোমার বউয়ের। কথাটা শেষ করার আগেই আকাশ নিয়াজের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। নিয়াজ তেড়ে যেতে নিলে রিমন নিয়াজকে সাপটে ধরে। আকাশ রাগান্বিত স্বরে বলে, তুই কি আমার হাতে মরতে চেয়েছিস? বায়ান আকাশকে বলে, স্যার, এখানে ঝামেলা করলে আপনি হেরে যাবেন। আকাশ রেগে বলে, গেলে যাব, আমি তোর জান নিয়ে নেব। আমার বউকে নিয়ে বাজে কথা বলার সাহস কোথায় পাইও? বায়ান বলে, কিন্তু আপনি তো আপনার বউকে আকাশের শক্ত দৃষ্টি দেখে বায়ান চুপ হয়ে যায়। নিয়াজ ঝামেলা এড়াতে দাঁড়িয়ে আছে, তবে মুখের রাগ। বায়ানের অর্ধেক কথায় ভ্রু কুঁচকে চেয়ে আছে। আকাশ নিয়াজের পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, অতঃপর নিয়াজের দিকে তাকিয়ে কঠোর স্বরে উচ্চারণ করে, কাম ব্যাক।
এরপর হনহন করে তার গাড়ির দিকে এগিয়ে যায়। বায়ানও পিছু পিছু যায়। নিয়াজ বিস্ময় চোখে তাকায়। গালিটা ঠিক তার হজম হচ্ছে না। চরম লেভেলের মেজাজ খারাপ হয়, কিন্তু এবারেও ঝামেলা করল না, কারণ ঝামেলা করলে সে সভাপতির আসন থেকে এক ধাপ পিছিয়ে যাবে। রিমন নিয়াজকে বলে। স্যার স্ক্যাম ব্যাগ মানে কি? নিয়াজ রেগে বলে। মূর্খ। রিমন ফ্রুকুচকে বলে। মূর্খের ইংলিশ এটা নয় স্যার। নিয়াজ বিরক্ত চোখে তাকায়। রিমন মিকি হেসে টপিক এড়িয়ে বলে। স্যার আপনি তো অনেক ভালো মানুষ। গতকাল একটি মেয়েকে কত হেল্প করলেন, আজ আরেকজনকে দুষ্ট লোকের হাতে তুলে দিতে চাইলেন কেন? রিমনের কথায় নিয়াজের চোখে সন্ধ্যার কান্নামাখা মায়া ভরা মুখটা ভেসে ওঠে। কেমন অন্যমনস্ক হয় নিয়াজ। রিমন ডাকে। স্যার? নিয়াজ নিজেকে সামলে বলে। ভয় দেখিয়েছি। রিমন সাথে সাথে বলে। কিন্তু আকাশ ভাইয়া তো ভয় পায়নি, উল্টো রেগে আপনাকে মেরে দিয়ে গেল। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন ঠোক গিলে বলে। সরি স্যার, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে। নিয়াজ দাঁত কিরমির করে বলে। কোনো একদিন তোমার হাত থেকে ফটকিয়ে চলে যাব। কথাটা বলে সামনে এগিয়ে যায়। রিমন পিছন পিছন আসে আর বলে। সরি, আর কোনো কিছু ফসকে সত্যি কথা বের হবে না। সৌম্য শ্রীজাতের বাড়ি এসে আগে তার ফোন চার্জে দিয়ে ফোন অন করে। তার বিকাশে কিছু টাকা আছে। রিহানের থেকে বাকি টাকা নিয়ে আগে নিয়াজকে দিয়ে দিবে, নয়তো সে শান্তি পাচ্ছে না। রিহানকে কল করলে সাথে সাথে কল রিসিভ হয়। সৌম্য কিছু বলার আগে রিহান বিচলিত কণ্ঠে বলে। এই সৌম্য, তুই কোথায় গিয়েছিস? আর ঘরের এসব কি অবস্থা? মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এই ঘরে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে। যেখানে আছি ভালো আছি, এসব বাদ দে। আমি আর ঢাকা যাচ্ছি না। তুই আমাকে 5,000 টাকা দে, আমি কয়দিন পর ঘর ভাড়া সহ এই টাকাটা দিয়ে দেবো তোকে। রিহান অবাক হয়ে বলে। তা দিচ্ছি, কিন্তু তুই এভাবে না বলেই চলে গেলি, আবার আসবি না বলছিস। আচ্ছা গিয়েছিস কোথায়? সৌম্য গম্ভীর গলায় বলে। আমাদের ঠিকানা ঢাকা শহরে কেউ জানে না, তুইও না। এই নিয়ে আর প্রশ্ন করিস না। রিহান বুঝল সৌম্য একবার যখন বলেছে বলবে না, তখন বলবে না, সেধে লাভ নেই। অতঃপর বলে। এই ঘরের অবস্থা যে কোনো প্রবলেম হয়েছিল? সৌম্য একটু চুপ থেকে বলে। আমার আর বনুর জীবনের দুঃখের শেষ নেই। গত রাতে সেই রকমের কিছু দুঃখে হেঁটে এসেছিল। এটুকু বলে থামে। এরপর ঢোক গিলে বলে। ইরাবতীর সাথে তোর দেখা হয়েছিল? রিহান দীর্ঘশ্বাস ফেলে বলে। না। সৌম্য মলিন কণ্ঠে বলে। ওর খোঁজ নিস তো একটু। তোকে জানাবো। সৌম্য শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে। দরকার নেই, ওর হয়তো বিয়ে হবে খুব দ্রুত। রিহান অবাক হয়ে বলে। আসলেই? সৌম্যর গত পরশু রাতের কথা মনে পড়ল, যখন সে তার ইরাবতীর থেকে কথা নিয়েছিল ইরা যেন বিয়ে করে। ইরাবতী তাকে আর কল দেয়নি, হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এইভাবেই একদিন তার ইরাবতী অন্য কারো হয়ে যাবে, আর সৌম্যর ভাণ্ডারে ইরাবতীকে না পাওয়ার আক্ষেপ, দুঃখ, কষ্ট, হাহাকার জমা হবে। কথাগুলো ভেবে সৌম্যর দম আটকে আসলো। চোখ বুজে সময় নিয়ে নিজেকে সামলে নেয়। এরপর বলে। এসব বাদ দে, যা বললাম এটা করিস। এখন রাখছি। কথাটি বলে সৌম্য কল কেটে দেয়। সন্ধ্যা একটি রুমে এসে ফ্রেশ হয়ে তখন থেকে চুপচাপ বসে আছে। সৌম্য তাকে এই রুমে বসিয়ে কোথায় যেন গেল। সন্ধ্যার শুধুমাত্র একজন ভদ্রমহিলার সাথে দেখা হয়েছে, যার সাথে সৌম্য পরিচয় করিয়ে দিয়েছে। মামি হয় তার। সৌম্য মাঝে মাঝে এই মামা মামির গল্প করত তার কাছে। কিছুক্ষণ পর দেখল সৌম্য একজন ভদ্রলোক, একটি বাচ্চা আর একজন মেয়েকে সাথে করে এই রুমে এসেছে। সন্ধ্যা অপরিচিত সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। শ্রীজা সিজন ঘুমিয়েছিল, উঠতে লেট হয়ে গিয়েছে, তাই দেরিতে আসলো। শ্রীজা দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে। কেমন আছো সন্ধ্যা? তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসে। সৌম্যর মামা এগিয়ে এসে বলে। কেমন আছো সন্ধ্যা মা? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে ভালো আছে। সৌম্যর দিকে তাকালে সৌম্য এগিয়ে এসে বলে। এটা আমার মামা, মনে পড়েছে? সন্ধ্যা ভদ্রলোকটির দিকে তাকায়। শ্রীজার বাবা সন্ধ্যার মাথায় হাত রেখে বলে। সৌমাকে কত বলতাম তোমাকে আনতে, সৌমা নিজে আসতো না। তোমাকে কি আনবে? এবার থেকে তোমরা এখানে পার্মানেন্ট হয়ে গেলে আমি কিন্তু খুব খুশি হয়েছি। সন্ধ্যা মৃদু হাসলো। শ্রীজার বাবা বাজারের দিকে যায়। তারা জানতো না সৌম্যরা আসবে, জানলে আগে থেকে বাজার করে রাখত। অতঃপর বাইরে যেতে যেতে সৌম্যর উদ্দেশ্যে বলে। তোমরা বিশ্রাম নাও বাবা, আমি আসছি। সৌম্য ছোট করে বলে। জি মামা। শ্রীজা কোমরে হাত রেখে বলে। আর আমি তাদের মেয়ে শ্রীজা। এরপর সৌম্যর দিকে চেয়ে বলে।
আপনার বোনকে আমার পরিচয় দিলে কি আপনার মুখ ক্ষয় হয়ে যেত? সৌম্য বিরক্ত চোখে তাকায়। সন্ধ্যা একবার সৃজার দিকে তাকায় আর একবার সৌম্যর দিকে। সৌম্য সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু ঘুমিয়ে নে একটু। সৃজার ছোট ভাই সন্ধ্যার সামনে এসে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে বলে। সন্ধ্যা বাচ্চা ছেলেটির দিকে তাকায়। সৃজা তার ভাইকে কোলে নিয়ে সন্ধ্যার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, এটা তোমার সন্ধ্যা আপু। বাচ্চাটি বলে। সৃজানের কথায় সন্ধ্যা সৃজা একটু হাসলো। সৌম্য সৃজার দিকে তাকিয়ে বলে, এখান থেকে যাও। সৃজা বিব্রত বোধ করে বলে, কেন? সৌম্য সৃজনের দিকে তাকিয়ে বলে, তোমার আপুকে নিয়ে যাও সিজন ভাইয়া, আমরা অনেক ক্লান্ত। সৃজা বিরক্ত হয়ে বাইরে যেতে যেতে বিড়বিড় করে, ইচ্ছে করে আমাকে বের করে দিল। সন্ধ্যা না থাকলে আর আসতামই না। সৃজন সৃজার গলা জড়িয়ে ধরে বলে। সৃজা রেগে বলে, ঘোড়ার ডিম। সৃজন একটু আঙ্গুল গালের ভেতরে দিয়ে আওড়ায়। সৃজা বেরিয়ে গেলে সন্ধ্যা সৌম্যর সামনে গিয়ে ইশারায় বলে, তুমি আপুটাকে এভাবে যেতে বললে কেন? সৌম্য মৃদুস্বরে বলে, এমনি বেশি কথা বলে, তুই একটু ঘুমিয়ে নে বোন। সন্ধ্যা সৌম্যর পরনের শার্টের দিকে তাকালো। গতকাল রাতে ওই ডক্টর তার ভাইকে বলেছিল 24 ঘন্টা রেস্ট নিতে হবে। সেখানে সৌম্য কয়েক ঘন্টা পরে জার্নি করেছে। সন্ধ্যার মাথায় চিন্তা ভর করে। দু হাতে সৌম্যের শার্ট ধরে উঁচু করে নিলে সৌম্য দ্রুত পিছিয়ে গিয়ে বলে, কি করছিস? সন্ধ্যা বিরক্ত হয়। সে সৌম্যর ক্ষতস্থান দেখতে চায়, এখন কি অবস্থা। সন্ধ্যা আবারও এগিয়ে গেলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়ায়। এতটা পথ জার্নি করে পেটে প্রচণ্ড চাপ পড়েছে, রক্ত ঝরেছে, আবার ভেজা ভেজা লাগছে। খুব ভালোই বুঝলো সন্ধ্যা তার অবস্থা দেখতে চাইছে। এরকম অবস্থা দেখে তার বোনটা আবারও ভয় পাবে। এমনিতেই কাল থেকে কম কিছু ঘটেনি তার বোনের সাথে। সে তার পেটের এরকম অবস্থা সন্ধ্যাকে কিছুতেই দেখাতে পারবে না। সন্ধ্যা সৌম্যর সামনে এসে আবারও শার্ট উঠাতে নিলে সৌম্য দ্রুত পায়ে বিছানার উপরে গিয়ে বসে বলে, আমি ঠিক আছি বোনু, তুই ঘুমা। সন্ধ্যা খুব বিরক্ত হয়। সৌম্যর সামনে গিয়ে ইশারায় বোঝায়, আমাকে দেখতে দাও ভাইয়া। সৌম্য মৃদু হেসে বলে, আমি ঠিক আছি, বিশ্বাস কর, তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বিলি কেটে দিচ্ছি। সন্ধ্যার রাগ লাগছে। সে একটু ঝুঁকে সৌম্যর শার্টে হাত দিলে সৌম্য দু হাতে তার শার্ট টেনে ধরে অসহায় কণ্ঠে বলে, আরে শার্ট ধরে টানাটানি করিস না, আসলে অনেকদিন পর তোকে দেখে আমার একটু একটু লজ্জা লাগছে, বুঝলি বনু। সৌম্যর কথা শুনে সন্ধ্যা এত অদ্ভুতভাবে তাকালো যেন সে একরকম অবাস্তব কথা তার ইহজীবনে শোনেনি। সৌম্য সন্ধ্যার দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। গতকালই তো কতক্ষণ খালি গায়ে ছিল। ইস, লজিকলেস কথা বলে ফেলেছে। সন্ধ্যা রেগে দু হাতে সৌম্যর মাথার চুল টেনে ধরে বলে, আরে কি করছিস, চুল ছাড়। আহ! সন্ধ্যা সৌম্য চুল ছেড়ে সুযোগ পেয়ে সৌম্যর শার্ট উঁচু করে ধরে। সৌম্যর পেটের অবস্থা দেখে বিস্ময় চোখে তাকায়। সৌম্য ঢোক গিলল। সন্ধ্যা সৌম্যর দিকে তাকালে সৌম্য সন্ধ্যার হাত ধরে তার পাশে বসিয়ে দেয়। এরপর মৃদু হেসে বলে, জার্নি করেছে তাই একটু প্রবলেম হয়েছে, রেস্ট করলে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সন্ধ্যা সৌম্যকে ঠেলে বোঝায়, এখনই ডক্টরের কাছে যেতে। পরে যাব বনু, এখন ভালো লাগছে না। সন্ধ্যা দুদিকে মাথা নেড়ে বোঝায় সে মানবে না, এক্ষুনি যেতে হবে ডক্টরের কাছে। সন্ধ্যা ঠেলাঠেলিতে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। দু হাতে সন্ধ্যার দু হাত ধরে বলে, তোর ভাইকে তুই কবে থেকে বড়লোক ভাবতে শুরু করলি বনু? কথাটা শুনতে সন্ধ্যা অবাক হয়ে সৌম্যর দিকে তাকায়। সন্ধ্যা বুঝতে পারলো তার ভাইয়ের কাছে টাকা নেই। সন্ধ্যা নিজেকে ভীষণ অসহায় লাগলো। কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকলো সন্ধ্যা। মলিন মুখে সৌম্যর পাশ থেকে উঠে দাঁড়ায়। সৌম্য মাথা নিচু করে বসে থাকলো। সন্ধ্যার ব্যাগ ভেতর থেকে তার একটি পরিষ্কার ওড়না বের করে আনে। চোখে কোণে জমা অশ্রুকণা ডান হাতে মুছে নেয়। মনে মনে খুব করে বলল, আল্লাহ আমার ভাইয়াটাকে টাকা ছাড়াই ছাড়িয়ে দাও। এরপর সন্ধ্যা সৌম্যর সামনে এসে বসে নিজে নিজে সৌম্যের শার্ট খুলে দিল। সৌম্য মলির মুখে তার বোনের দিকে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যের শার্ট খুলে রেখে সৌম্যর পেটে লেগে থাকা রক্তকণা তার শুকনো ওড়না দিয়ে আলতো হাতে চেপে মুছে দিতে থাকে। সন্ধ্যা এত করে চাইলেও নিজেকে স্বাভাবিক রাখতে কিন্তু পারল না। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে তার হাতের উপর পড়ে। সৌম্য চোখ এড়ায় না, কিন্তু সে কিছু বলল না। ঘাড় বাঁকিয়ে জানালার ফাঁকে নীল আকাশের দিকে তাকায়। লম্বা শ্বাস টেনে সামনের দিকে ফিরে সন্ধ্যার মাথায় বা হাত রাখে। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় সৌম্যর দিকে। দু হাতে সৌম্যর পেটে ওড়না চেপে রাখা। সৌম্যর ডান হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বোঝানোর স্বরে বলে, জানিস বনু, কষ্ট পেয়ে দুর্বল মানুষেরা কাঁদে, আর দুঃখরা সুযোগ পেয়ে সেই দুর্বল মানুষদের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। কিন্তু আমি চাই
আমার বোন হবে ভীষণ স্ট্রং। হাজারটা দুঃখ কষ্ট নিজের মাঝে মরিয়ে অটল বৃক্ষে নয় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তুই আমার একটা ইচ্ছে পূরণ করবি বনু। সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনল ভাইয়ের কথা। জোরপূর্বক একটু হেসে ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। সৌম্য মৃদু হাসল। সময় বহমান, সে থেমে থাকে না। কারো হাসিতে থামে না, কারো দুঃখে থামে না, কারো অশ্রুতে থামে না, না তো কারো দীর্ঘশ্বাস অপেক্ষাতে থামে। সে তার মতো চলে যায়, যেমনটা পেরিয়েছে প্রায় 1.5 মাস। আকাশ সৌম্যদের গ্রামে গিয়েছিল সৌম্যর সন্ধ্যার খোঁজ করতে, কিন্তু সেখানে সন্ধ্যা সৌম্য কেউ নেই। কতজনকে জিজ্ঞেসও করেছে, কিন্তু সবার একই কথা, কেউ জানে না। সৌম্য সন্ধ্যা প্রায় 2 মাসের বেশি গ্রামে যায়নি। এরপর আকাশ ভার্সিটিতে গিয়ে সৌম্যর ক্লাসমেটদের থেকে সৌম্যর রুমমেট রিহানের খোঁজ নিয়ে সেখানেও গিয়েছিল। রিহান তাকে জানায় গত 1 মাস আগে সৌম্যর সাথে তার শেষ কথা হয়। এরপর সে সৌম্যর ফোনে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর পায়নি। সৌম্যরা কোথায় গিয়েছে এটাও তাকে জানায়নি। আকাশ সব জায়গায় থেকে হতাশ হয়ে ফিরে এসেছে। আসমানি নয়নের মতো হাসি খুশি মানুষটা নিশ্চুপ হয়ে গিয়েছে। আকাশকে মাঝে মাঝে জিজ্ঞেস করে সন্ধ্যার খোঁজ পেয়েছে কিনা। আকাশের উত্তর বরাবরই হয় না। শীতকালের শুরু। ধরনের বুকে থেকে দুপুরের কড়া রোদ মুছে গিয়েছে। নেমেছে বিকালের ঠান্ডা আবহাওয়া। প্রকৃতি জুড়ে মৃদু বাতাস বইছে। এখানকার হাওয়া বেশ ঠান্ডা। আকাশ ব্যালকনিতে উদাম শরীরে দাঁড়িয়ে আছে। মাত্র শাওয়ার নিয়ে এসে দাঁড়িয়েছে। পরনের সাদা গ্যাবার্ডিন প্যান্ট। দৃষ্টি বকুল ফুলের গাছতলায়, যেখানে ছোট্ট ছোট্ট বকুল ফুল গাছ থেকে ঝরে মাটিতে অবহেলে পড়ে গেছে। ফুলগুলো কেউ যত্ন নিয়ে মাটি থেকে তুলছে না। আকাশের চোখের পর্দায় ভাসে সন্ধ্যার ফুল কুড়ানোর দৃশ্য। সন্ধ্যা থাকলে আজও হয়তো সন্ধ্যা মাটিতে পড়ে থাকা ফুলগুলো আদরে হাতে তার আঁচলে ভরত। আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব। সন্ধ্যা কেন নেই? কোথায় হারিয়ে গেল? ডান হাতের বকুল ফুলের মালাটি মুখ বরাবর উঠিয়ে সামনে ধরে আকাশ। 1.5 মাসের বেশি হয়ে গেল ফুলগুলোর বয়স, যেটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে বলা যায়। সন্ধ্যার হাতে গাঁথা মালা। আকাশ ফেলে দেয়নি এটা। সন্ধ্যার রেখে যাওয়া চিঠিতে লেখা একটি লাইন আকাশের কানে প্রতিধ্বনিত হয় বারংবার। একটা শেষ কথা রাখবেন? বকুল ফুলের এই মালাটা শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন? আকাশ বারবার এপাশ ওপাশ করে মাথা নাড়ায়। বাঁ হাতে ব্যালকনির গ্রিল থাবা দেওয়ার মতো করে আঁকড়ে ধরে। ডান হাতে ধরে রাখা শুকনো ফুলের মালার পানে দৃষ্টি রেখে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়। মৃদু শীতল হাওয়া আকাশের উদাম গা ছুঁয়ে দেয়। প্রশস্ত বুক ফেটে ঘাম জমতে শুরু করে। আকাশ চোখ বুঝল। বেশ কিছুক্ষণ এভাবে থেকে হঠাৎই গটগট পায়ে ঘরের ভিতরে যায়। টেবিলের উপরে থেকে ফোন নিয়ে সৌম্যর নাম্বারে কল করে। বরাবরের মতোই ফোন বন্ধ। আকাশ এ পর্যন্ত যতবার কল দিয়েছে, ওপাশ থেকে প্রতিবার মেয়ে কণ্ঠে বিরক্তিকর এক লাইন ভেসে আসতো। একই লাইন এবারেও ভেসে আসলো। আকাশ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। এভাবে তার দিন যায়। সন্ধ্যা বিছানার উপর জানালার ধারে চুপটি করে বসে আছে। হালকা শীত উপশম করতে গায়ে একটি পাতলা চাদর মুড়িয়েছে। নিষ্প্রাণ দৃষ্টি আকাশপানে নিবদ্ধ। সৌম্যর অসুস্থতার প্রথম সন্ধ্যা একটু আধটু চঞ্চলতা দেখালেও সৌম্য যত সুস্থ হতে শুরু করলো, সন্ধ্যা তত চুপচাপ হয়ে গেল। সে রাতের খারাপ স্মৃতিগুলো যেন একটু একটু করে সন্ধ্যাকে কুড়ে খেতে শুরু করলো। মেয়েটি আর কাঁদে না। কি জানি সৌম্য বলেছিল বলে কাঁদে না, নাকি সে পাথর হয়ে গেল। সৌম্য কিছু বললে চুপচাপ ইশারায় বলে, তারপর আবারও চুপ হয়ে যায়। কেন যেন সে কোনো রোবট। সৌম্য সন্ধ্যাকে নিয়ে খুব চিন্তা করে। সে বুঝতে পারে না কিভাবে সন্ধ্যাকে স্বাভাবিক করবে। সৃজা এত গল্প করে। সৌম্য তার ইগো রেখে নিজে সৃজাকে গিয়ে অনুরোধ করেছে তার বোনকে একটুখানি হাসাতে, তার বোনকে সময় দিতে। সৃজা কত শত হাসির কথা বলে। সন্ধ্যা এক ধ্যানে শুধু চেয়ে থাকে, হাসে না, কাঁদে না। সৃজার ভীষণ মন খারাপ হয়, আর সৌম্যর চিন্তার পাল্লা ভারী হয়। সৌম্য বাইরে গিয়েছে। সন্ধ্যার পায়ের কাছে সৌম্যর ফোন। সৌম্য তার ফোনে 2-1 মিনিটের জন্য মাঝে মাঝে অন করে প্রয়োজনে, এরপর আবার অফ করে রাখে। এখন ফোন বন্ধ ছিল। হয়তো সন্ধ্যার পায়ের চাপ লেগে ফোন খুলে গিয়েছে। সৌম্যর ফোন প্রাইভেট হয়। সন্ধ্যা বুঝেছে কিনা, সে মেঘলা আকাশ থেকে দৃষ্টি সরালো না, প্রয়োজন বোধ করলো না ফোন তোলার। সৃজা সন্ধ্যাকে ডাকতে ডাকতে সন্ধ্যার পাশে এসে বসে। ফোন প্রাইভেটের শব্দ পেয়ে ফোন হাতে তুলে নেয়। নড়াচড়ায় সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সৃজার দিকে তাকায়। সৃজা সন্ধ্যাকে ফোন দেখিয়ে বলে, কে যেন কল করেছে সমু ভাইয়ার ফোনে, আমি ধরবো নাকি রেখে দেব? সন্ধ্যা কিছু বলল না। আবারও জানালার দিকে তাকাতে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ পড়ে সন্ধ্যার। স্ক্রিনে বড় বড় করে লেখা আকাশ ভাইয়া। সন্ধ্যার চোখ আটকায় সেথায়। সৃজা আবারও কিছু বলার আগে সন্ধ্যা টান মেরে সৃজার হাত থেকে ফোন নিয়ে নেয়। সৃজা অবাক হয়। সন্ধ্যা সৃজার দিকে চেয়ে ঢোক গিলল। কাপা হাতে কল রিসিভ করে কানে ধরে।
আকাশ তখন ফোন বন্ধ পেয়েও পরপর আরও কয়েকবার কল দিচ্ছিল। হঠাৎই সৌম্যর নাম্বারে কল ঢুকলে আকাশ যেন আসমানের তারা হাতে পায়। রিসিভ হওয়ার সাথে সাথে বিচলিত কণ্ঠে ডাকে, সৌম্য, তুমি কোথায়? সন্ধ্যা ঢোক গিলল। কতদিন পর আকাশের ভয়েস শুনতে পেল। চোখের কোণে জনগলা জমতে শুরু করেছে। আকাশ উত্তর না পেয়ে আবারও বলে, সৌম্য, কথা বলো প্লিজ। কোথায় আছো তোমরা? সন্ধ্যা কোথায়? সন্ধ্যার চোখের সামনে আবারও সেই রাতের আবছা স্মৃতি ভেসে ওঠে। লোকটি তাকে কত বাজেভাবে ছুঁয়েছিল। গলায়, হাতে, পায়ে, মুখে কত শত ক্ষতের দাগ রয়ে গিয়েছে আজও। বা হাত কোলের ওপর রাখা, যা ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে। সন্ধ্যার মনে পড়ল তার ভাইকে আকাশের বলা শেষ কথা। ডিভোর্স পেপার হাতে পেলে সে সৌম্যকে জানাবে। আকাশ তাকে এমনি ডিভোর্স দিতে চেয়েছিল। এসব শুনে তাকে কতই না ঘৃণা করবে। কথাগুলো ভাবতে সন্ধ্যার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ধীরে ধীরে পুরো শরীরে কম্পন শুরু হয়। নিঃশ্বাসের তীব্রতা বাড়তে থাকে। শব্দ করে শ্বাস নেয় সন্ধ্যা। সৃজা ভয় পেয়ে সন্ধ্যার বাঁ হাত ধরে বলে, সন্ধ্যা, কি হয়েছে তোমার? সন্ধ্যা তাকালো না সৃজার পানে। চোখ জোড়া বুজে নিয়েছে। দু চোখ থেকে টুপটুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শরীরে কম্পন বাড়ল, বই কমল না। না চাইতেও কতদিন পর রোবটের মতো মেয়েটির চোখ ভিজল। আকাশ সৃজার বলা সন্ধ্যা শব্দটি শুনতে পেয়েছে। সাথে সন্ধ্যার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের আকাশের বুকে চিনচিনে ব্যথার উৎপত্তি দেখাতে 2 চোখের পাতা বন্ধ করে ঢোক গিলে ভাঙা গলায় ডাকে, সন্ধ্যা। আকাশের ডাকে সন্ধ্যার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করলো, কারণ সে জানে না। আবারও আকাশের কণ্ঠ ভেসে আসে, সন্ধ্যা, কোথায় তুমি? সন্ধ্যা বা হাত মুখ চেপে রেখেছে। ওপাশ থেকে আকাশ আবারও অসহায় কণ্ঠে ডাকে, সন্ধ্যা। সন্ধ্যার কি হলো কে জানে। সে দ্রুত কান থেকে ফোন নামিয়ে কল কেটে দেয়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্ধ্যা সেদিকে তাকালো না। কাপা হাতে ফোনের ভেতর থেকে সিম বের করে। চোখের পলকে সিমটি 2 খণ্ড করে ফেলে। সৃজা অবাক হয়ে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, এটা কি করলে তুমি? সন্ধ্যা ভেজা নির্জীব চোখে সৃজার পানে তাকালো। সৃজা বুঝতে পারছে না সন্ধ্যার কি হয়েছে। সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, বুঝেছি, তোমার কোনো কারণেই মন খারাপ। একদম মন খারাপ করো না, একটু নিজেকে স্বাভাবিক কর বোন। সৌম্য ভাইয়া এসে তোমাকে এভাবে দেখলে কত কষ্ট পাবে জানো? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সৌম্য টিউশন থেকে ফিরে মাত্র ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সৃজার বলা লাস্ট কথাটা শুনতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে আমার বনুর? সন্ধ্যা মাথা নিচু করে রাখলো। সৃজা ভাঙা সিমের টুকরো দুটি সৌম্যের দিকে বাড়িয়ে দিলে সৌম্য অবাক হয়। সৃজা বলে, আপনার ফোনে আকাশ ভাইয়ার নামে সেভ করা ছিল, সে কল করেছিল আর তাই। সৌম্য মাঝপথে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও। সৃজা মাথা নিচু করে নিল। খারাপ লাগলো তার। সৌম্য সবসময় তার সাথে অকারণে এরকম করে। সে তো সৌম্য সন্ধ্যাকে আপন ভাবে, কিন্তু সৌম্য তার উপর বরাবরই বিরক্ত হয়। সৌম্য আবারও ধমকে বলে, সৃজা, এখান থেকে যাও। সৃজা ঝাঁকি দিয়ে ওঠে, সাথে সন্ধ্যাও। সন্ধ্যা তার ভাইয়ের দিকে একবার তাকায়, আরেকবার সৃজার দিকে। সৃজা বেড থেকে নেমে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য চোখ বুঝল। একে তো তার বোনকে এই ট্রমা থেকে বের করতে পারছে না, তার উপর আরেক ঝামেলা এসেছে। সৌম্যর ধারণা সৃজা ফোন অন করে সন্ধ্যাকে দিয়েছিল। ভাবার কারণও আছে, সন্ধ্যা কখনো তার ফোন ছুঁয়েও দেখে না। তার বোনটা এ জগতে থাকে কিনা সেটাই সন্দেহ। আর আজ আকাশের কল রিসিভ করে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদুস্বরে ডাকে, বনু। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, আমি চেয়েছি আমার বনু ভীষণ স্ট্রং হবে, কিন্তু তুই তো আমার কথা রাখিস না। আমার ইচ্ছের কথা এভাবে ভুলে গেলি। সন্ধ্যা সৌম্যর ফোনে হাতে নিয়ে কিছু টাইপ করে সৌম্যর দিকে তাক করে। সৌম্য ফোনের স্ক্রিনে তাকায়। আকাশ আমাকে ডিভোর্স দিয়ে দেবে ভাইয়া, এজন্যই হয়তো কল দিয়েছিল। লেখাটি পড়ে সৌম্য অবাক হয়ে তার বোনের দিকে তাকালো। আকাশের কথাটি মনে পড়ল। ডিভোর্স পেপার হাতে পেলে তোমাকে কল করব। সন্ধ্যার চোখের পানি গালে গড়িয়ে পড়েছে। সৌম্য হয়তো বোনের মনের কথাটা বুঝতে পারল। সে এতটাও অবুঝ নয়। তার ইরাবতীকে ছাড়া থাকছে সে বোঝে যন্ত্রণাদায়ক অনুভূতি। তার বোনটা কত বড় হয়ে গিয়েছে। হঠাৎ তার বোনুর একজনের সাথে বিয়ে হয়ে গেল। সময়ের ব্যবধানে তার বোনও ভালোবাসা নামক অসুখেও বাঁধল। কিন্তু সে কি করবে? একটি সম্পর্ক করতে যেমন পরিবারের সম্মতি প্রয়োজন হয় সমাজের সাথে খাপ খাওয়ানোর মতো অবস্থা, তেমনি প্রয়োজন হয় সম্পর্কে জড়ানো 2 জন মানুষের সম্মতি। কিন্তু তার আর তার বোনুর ক্ষেত্রে এসব কিছুই নেই। আর
তার আর ইরাবতীর এক হওয়ার পেছনে কোনো অনুকূল পরিবেশ ছিল না কারোর সম্মতি। আর তার বনুর ক্ষেত্রে হয়েছে, দুটো মানুষের মাঝে একজন আরেকজনকে চায় না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়, নরম গলায় বোঝায়, একটা কথা শুনবি বনু? সন্ধ্যা সৌম্যের পানে আগ্রহী চোখে চেয়ে সৌম্য একটু হেসে বলে, কেউ যদি আমাদের না চায় সেখান থেকে নিজেদের সম্মান খোয়াতে নেই, বরং সে প্রকাশ করার আগে সেখান থেকে কেটে পড়তে হয়। একটা কথা মনে রাখবে, মানুষের মান পরিমাপ হয় তার মাঝে বিদ্যমান আত্মসম্মানের মাপকাঠি দ্বারা। সন্ধ্যা ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরেছে, জোরপূর্বক একটু হাসে। সত্যি তো, সে কেন নিজের সম্মান খুঁয়ে আকাশকে চায়? আকাশ তাকে চায় না। তাছাড়া তার তো গুণ খুঁজে পাওয়া যায় না, আর আকাশের গুণের শেষ হয় না। তবুও সন্ধ্যা জোর করে কেন থাকতে চাইছে? সন্ধ্যাও আর চাইবে না আকাশকে। আবার ভাবে সে তো চায় না আকাশকে, সে শুধু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। কথাটি ভাবতে সম্মতিকে চেয়ে বোঝালো সে আকাশকে চায় না, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। সৌম্য নীরবে চেয়ে রইল। তার বোনও এখনো ছোট, আর একটু বড় হলে হয়তো নিজেই বুঝতে পারবে। তাই আর কিছু বলল না। তাছাড়া আকাশের টপিক আসায় সন্ধ্যা আগের চেয়ে একটুখানি স্বাভাবিক আচরণ করছে, এজন্য সৌম্যর ভালো লাগলো। সন্ধ্যার গালে হাত রেখে বলে, আমাদের কাউকে প্রয়োজন নেই বনু, আমার তুই আছিস, তোর আমি আছি, মনে থাকবে তো? সন্ধ্যা মলিন মুখে মাথা নাড়ল। সৌম্য উঠে দাঁড়িয়ে পরনের শার্ট খুলতে খুলতে বলে, আজ তুই ভাত খেতে দে, অনেক ক্ষুধা লেগেছে। কতদিন হলো তো আমাকে ভুলেই থাকলি। মনে হচ্ছে আজ একটু একটু মনে পড়ছে তোর একটা অভাগা ভাই আছে। সন্ধ্যার মন খারাপ হলো। সে যে মাঝে মাঝে কি করে এটা নিজেই বুঝতে পারে না। সে কি করবে? বিছানার উপর থেকে নেমে ঘরের কোনায় গিয়ে প্লেটে ভাত বাড়ে। সৌম্য আর চোখে সন্ধ্যার কাজ দেখে মৃদু হাসল। আকাশ প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যাকে ডেকে কোনো সাড়া পায় না। হঠাৎ কল কেটে যাওয়ার পর থেকে সমানে কল দেয়, প্রতিবার ফোন বন্ধ দেখায়। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। রাগে হাতের ফোন আছাড় দিতে গিয়েও থেমে যায়, নিজেকে শান্ত করে সময় নিয়ে। মাথায় কিছু খেলল, সময় নষ্ট না করে দ্রুত কাউকে ফোন করে। রিসিভ হতেই আকাশ বলে ওঠে, একটা নাম্বার পাঠিয়েছে, লাস্ট লোকেশন কোথায় ছিল আমাকে পাঠা। ওপাশ থেকে আকাশের পরিচিত এক ফ্রেন্ড বলে, 1 ঘন্টা টাইম দে। আকাশ চেঁচিয়ে বলে, পাগল নাকি? 1 মিনিটও দিতে পারবো না, এক্ষুনি দে, নয়তো বউকে ভুলে যা। ওপাশ থেকে ছেলেটি কাঁদো কাঁদো মুখ করে বলে, কয়েকদিন আগেই বিয়ে করলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, এর জন্য ভুলতে সময় লাগবে না। ওপাশ থেকে ছেলেটি অসহায় কণ্ঠে বলে, তোর কাজ করে দিচ্ছি, 5 মিনিট সময় দে অন্তত। আকাশ ছোট করে হুম বলে কল কেটে দেয়। ফোন টেবিলের উপর রেখে টেবিলের ড্রয়ার খুলে একটি কাগজ বের করে। ডিভোর্স পেপার এটা। সন্ধ্যা যাওয়ার 1 সপ্তাহের মাথায় আসমানি নওয়ান তাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল, কিছু কথাও শুনিয়েছিল। এবার ডিভোর্স পেপারে সইটা করে তুই শান্তিতে নিঃশ্বাস না। খুশি হয়েছ তো, তাই না? আকাশ চুপচাপ পেপারটির দিকে তাকিয়েছিল। মায়ের কোনো কথাই কানে নেয়নি, কোনো উত্তরও করেনি। এরপর পেপারটি একটি ড্রয়ারে অবহেলে ফেলে রেখেছিল। আজ হঠাৎ পেপারটির কথা মনে পড়ল। রাগ হলো আকাশের। পেপারটি কুটি কুটি করে ছিঁড়ে ছিঁড়ে ফেলল। ফোনে টুম করে নোটিফিকেশন আসলে সন্ধ্যা দ্রুত ফোন থেকে আকাশ দ্রুত ফোন হাতে তুলে নেয়। কাঙ্ক্ষিত জিনিস পেয়ে আকাশের মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর দ্রুত রেডি হয়ে নিল। প্যান্টের উপর একটি সাদা পাঞ্জাবি জড়ালো। আয়নায় কখনো নিজেকে সেভাবে দেখা হয়নি। আজ দেখলো তার পোশাকের দিকে। সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালা সম্বোধনটি মনে পড়তে আকাশ আরেকটু হাসল। সন্ধ্যা যাওয়ার পর কখনো শার্ট পরেছে বলে মনে পড়ে না আকাশের। আকাশ শার্ট পরতে গিয়েও আবার রেখে দিয়ে পাঞ্জাবি পরেছে। এরকমও হয়েছে, রাস্তার পাশে ফুটপাতে নিয়ে বসে থাকা সাদা পাঞ্জাবির দিকে নজর পড়লে সেখান থেকে সব সাদা পাঞ্জাবি বেছে বেছে কিনে নিত। ফুটপাতের বলে ফিরিয়ে দিতে গিয়েও রেখে দিত। তার মনে হতো ব্যাপার না, পাঞ্জাবি তো সাদা, এতেই তার চলবে। এখন ঘড়িতে সময় 5টা। সিলেট যেতে যেতে কম করে হলেও 10টা বাজবে। রাত হলেও আকাশ যাবে। অতপর ফোন পকেটে রেখে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজের দিকে যেতে নিলে কোথা থেকে অরুণ দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে, বাতাস ওরফে সভাপতিবাবু কংগ্রেস, মিষ্টি খাওয়া চল। আকাশ অরুণকে ঠেলে বিরক্ত হয়ে বলে, দূরে থাক, চিপকাস কেন? অরুণ ভ্রু কুঁচকে বলে, এসবের হিসাব পরে করিস। তুই কি আদৌ বুঝতে পারছিস যে তুই ঢাকা উত্তরা মহানগরের সভাপতি হিসেবে সিলেক্ট হয়েছিস? অ্যাটলিস্ট একটা এক্সপ্রেশন দে। আকাশ বিরক্ত হয়ে বলে, আপাতত মুড নেই। কথাটা বলে অরুণকে পাশ কাটিয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়।
অরুণ অবাক হয় আকাশের কাণ্ডে। এটা কে রে? আকাশ স্বভাবতই হয়েছে। এই খবর পেয়ে আকাশ নিশ্চিত একটা লাফ দিত, নয়তো নিজেই তার উপর এসে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু এত সামান্য খুশি খুশি এক্সপ্রেশনটাও দিচ্ছে না। ভাবনার মাঝে আকাশকে গাড়ি ঘুরিয়ে অরুণের দিকে আসতে দেখে অরুণ লাফ দিয়ে সাইডে গিয়ে দাঁড়িয়ে বলে, কি রে বাবা, মারার প্ল্যান করছিস নাকি? কোথায় যাচ্ছিস এখন? আকাশ এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে কাউকে কল করে। অরুণ জানালার কাছে এসে ঝুঁকে বলে, মিষ্টি কিনতে গেলে আমাকে নিয়ে যা, মিষ্টি আমার ফেভারিট। আকাশ ফোনে ওপাশের ব্যক্তিকে বলে, কাজ আছে আমার, কোথাও যেতে পারবো না, আগামীকাল দেখা হবে, বাই। এরপর কল কেটে গাড়ি স্টার্ট দিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, মাকে বলবি কাজে গিয়েছে, আজ নাও ফিরতে পারি। এরপর গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে জায়গাটি প্রস্থান করে। সৌম্য খাবার খেয়ে ঘরের কোনায় বসে কিছু কাগজপত্র নেড়েচেড়ে দেখছে, বিভিন্ন জায়গার দলিল। এখানে আসার পরপর সৃজার বাবা তাকে এগুলো বের করে দিয়েছে আর বলেছে এগুলো সব সৌম্যের মা ওনাকে দিয়েছিলেন। তার মায়ের নামে সব জায়গা। অবাক করা ব্যাপার হলো জায়গাগুলো প্রায় সবগুলোই ঢাকায়, একটি মাত্র জায়গা বাংলাদেশের কোনো এক কোনায়। সৌম্য নিজেও বুঝতে পারছে না এটা ঠিক কোথায়। তবে ঢাকায় জমিগুলো অনেক ঝামেলা আছে, অর্থাৎ বলা যায় এসব মানুষের দখলে চলে গিয়েছে। সৃজার বাবা আফসোস করে বলেন, সৌম্যর মা কিছু বলে না বলে তার কাছে এসব রাখতে দিয়েছিল। ভদ্রলোক সব কাগজগুলো যত্ন করে রেখে দিয়েছিল। সৌম্যর মা তার থেকে কাগজগুলো সময় করে ফেরত নিবে, কিন্তু তার আগে তার মা মারা যায়। সৃজার বাবা এসব কাগজপত্রের কথা ভুলিয়ে গিয়েছিলেন। অনেক বছর পর যখন কাগজগুলো বের করে খোঁজ লাগায় তখন জানতে পারে এসব মানুষের দখলে চলে গিয়েছে। কখনো পাবে কিনা তাও জানে না। এক কথায় অনেক ঝামেলা এসব। তবে একটি জায়গায় প্রায় 10 শতকের মতো জায়গা আছে যেখানে কোনো ভেজাল নেই। সৌম্য অবাক লাগছে তার মা এত জমির মালিক কিভাবে ছিল। মা বাবার কোনো আত্মীয়কে সৌম্য ছোট থেকে দেখেনি, যেন তাদের দাদা দাদি নানা নানি কেউই নেই। এত বড় হলো অথচ কেউ কোনোদিন খোঁজও নিতে আসেনি। সৌম্য এসব নিয়ে কখনো ভাবেনি। তবে এই কাগজগুলো পাওয়ার পর ভেবেছে, ভাবনা অনুযায়ী সৌম্যের মনে হলো তার মা অনেক বিত্তশালী পরিবারের মেয়ে ছিল। তাহলে তার মা এত কষ্ট কেন করত? সৌম্যর হিসাব মেলে না। আরেকটি ব্যাপার সে বুঝেছে, তার মা তার বাবা থেকে বাঁচিয়ে রাখতে কাগজগুলো তারই বিশ্বস্ত মামার কাছে দিয়েছিল। সৌম্যর ভার্সিটির ফাইনাল এক্সাম আছে কয়েকদিন পর, এজন্য ঢাকা যেতে হবে একবার। তারপর সৌম্যর মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। সে ভাবলো তখন এই জমিগুলোর খোঁজ করবে গিয়ে। আর সৃজার বাবার টাকাগুলো কিভাবে দিবে তার মাথা কাজ করছিল না। তবে সে কোনো না কোনো এক উপায় বের করতই। কিন্তু একটি জমির কাগজ নির্ভেজাল পেয়ে সৌম্য সিদ্ধান্ত নিল তার এক্সাম শেষে এই জমিটা বিক্রি করে মামার টাকা শোধ করে দিবে। বাকি জমিগুলো হয়তো নিলামে ওঠার উপক্রম। হঠাৎ শুনতে পায় মেয়ে কণ্ঠে সন্ধ্যা নাম নিয়ে অনবরত কেউ ডাকছে আর এদিকেই আসছে। সৌম্য কাগজগুলো ভাঁজ করে ব্যাগে ভরে রাখল। সন্ধ্যা বিছানার উপরে বসেছিল। তার নাম শুনে বিছানা থেকে নেমে দাঁড়ায়। হঠাৎই একটি মেয়ে দৌড়ে এসে সন্ধ্যাকে জাপটে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি। তাল সামলাতে না পেরে পেছনের দিকে হেলে ঠাস করে মেয়েটি সহ সন্ধ্যা মেঝেতেই পড়ে যায়। সন্ধ্যার মাথার পেছনটা খাটের সাথে গিয়ে লাগে। সৌম্য দৌড়ে আসতে আসতে ডাকে, বনু। সোহা নিচেও হতভম্ব হয়ে গিয়েছে। পেছন থেকে সাধন বড় বড় পা ফেলে এসে তার বোন সোহাকে সন্ধ্যার উপর থেকে টেনে তুলে সোহার গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। রেগে বলে, এই তোর কমন সেন্স নাই? মেয়েটা ব্যথা পেল না? সোহা অসহায় চোখে সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বসে বিচলিত কণ্ঠে বলে, বনু কোথায় ব্যথা পেয়েছিস? সন্ধ্যা সোজা হয়ে বসে মাথা নাড়িয়ে বোঝায় তেমন ব্যথা পায়নি। সোহা অনুতপ্ত স্বরে বলে, সরি সন্ধ্যা, আমি এক্সাইটমেন্টে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি তোমাকে। কথাটা বলতে পেছন থেকে সাধন সোহার মাথায় জোরে চাটি মেরে বলে, তোর তো জীবনেও শিক্ষা হবে না। সোহা রেগে সাধনের বাহুতে থাপ্পড় দিয়ে বলে, এই তুমি সবসময় আমাকে মারো কেন? তোমার হাত চুপ করে থাকে না? অসহ্য ভাই একটা। সাধন রেগে বলে, আবার বেয়াদবি করছিস। কোন সিএনে আজ শিক্ষা দিব বলে দিলাম। সোহা মুখ কেলিয়ে বলে। সাধন আবারও সোহার মাথায় থাপ্পড় মারে। সোহাও রেগে সাধনের হাতে কামড়ে দেয়। সাধন সমানে সোহার পিঠে থাপড়াচ্ছে। এদিকে সৌম্য সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে সোহা আর সাধনের দিকেই চেয়ে আছে। কথার ধরনে তো বোঝা যাচ্ছে ভাই বোন, কিন্তু এভাবে মারামারি করতে দেখে সৌম্য সন্ধ্যা অবাক না হয়ে পারল না। দুজনের ঘাড় ফিরিয়ে দুজনের দিকে মুখ চাওয়াচই করল।
কি মনে করে দুজনেই একসাথে হেসে ফেলল। সৌম্য গাল ফুল চুলকে বলে, তুই এরকমের মার খেতে চাস বনু? সন্ধ্যা গাল ফুলিয়ে তাকায়। সৌম্য হেসে আবারও সাধন আর সোহার দিকে তাকায়। দুজনের অবস্থা সেম। ওকে মারছে, ও ওকে মারছে। সৌম্য জীবনেও সন্ধ্যাকে একটা থাপ্পড় দেয়নি, জীবনে পারবে বলেও মনে হয় না। সৃজা দৌড়ে এসে সোহাকে টেনে সরিয়ে এনে বলে, আরে সাধন ভাইয়া, তুমি ওকে মারছো কেন এভাবে? সাধন হাতের দিকে তাকিয়ে দেখলো কামড়ে পুরো মাংস বের করে দিয়েছে। রেগে বলে, একে বিয়ে দিয়ে আমার শান্তি হবে, রাক্ষসীর মতো কামড়ে মাংস তুলে নিয়ে আসে। সোহা রেগে বলে, আর তুমি যে আমার মাথায় চান্দিতে মেরে মেরে জখম করে দিলে। এরপর সৃজার দিকে তাকিয়ে বলে, আপু আমায় সারা রাস্তা মাথায় চাটি মারতে মারতে এনেছে। সাধন রেগে বলে, ভালো করেছি, আরো মারা উচিত ছিল তোকে। সৃজা কপাল চাপড়ায়। এরা এত বড় হয়েও আর ভালো হলো না। সৃজা হতাশ কণ্ঠে বলে, দয়া করে তোমরা থামো, মেহমানদের সামনে দুই ভাই বোন মারামারি শুরু করে দিয়েছো। সৃজার কথায় সোহা আর সাধন দুজনেই সৌম্য আর সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বিছানায় বসিয়েছে। সোহা সাধন দুজনেই কেমন অপ্রস্তুত হয়ে গেল। তারা ভুলে বসেছিল এখানে অপরিচিত দুজন আছে। মারামারির সময় কিছু মনে থাকে না। সৃজা সন্ধ্যার দিকে চেয়ে বলে, সন্ধ্যা, পরিচয় করিয়ে দিই, এর নাম সোহা আর ওই ভাইয়ার নাম সাধন। অনেক আগে আমাদের এখানেই থাকতো, তখন থেকে ওরা আমার একদম নিজের ভাই বোন হয়ে গেছে। চঞ্চল সোহা এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, আমি তোমার জন্যই এসেছি। তুমি কেমন আছো সন্ধ্যা? সন্ধ্যার সৌম্য দুজনেই ভারী অবাক হয়। মেয়েটি এমনভাবে কথা বলছে যেন কতই না চেনা তাদের। সোহা হেসে বলে, আমি জানি তুমি ভালো নেই, তোমার মন ভালো করতেই আমি এসেছি। আমি যেখানে থাকি সেখানে কারো মন খারাপ থাকতেই পারে না। সন্ধ্যা মেয়েটির কথায় একটু হাসলো। সাধন এগিয়ে এসে সৌম্যর উদ্দেশ্যে বলে, তুমি সৌম্য তাই না? সৌম্য উঠে দাঁড়িয়ে সাধনের দিকে হাত বাড়িয়ে কুশলাতি করে। ছোট করে বলে, জি। সাধন হেসে বলে, সিজার আব্বু আঙ্কেল আমাদের সাথে তোমাদের গল্প অনেক আগে থেকেই করতো, তোমরা এসেছো শুনে আমার দেখা করতে চলে আসলাম। সৌম্য মৃদু হাসলো। সোহা সাধনের সাথে পরিচিত হয়ে তারা দুই ভাই বোন। তাদের মাঝে শুধু বয়সের মিল ছাড়া আর কোনো মিল নেই। সোহা সাধন দুজনেই অনেক ফর্সা আর ভীষণ চঞ্চল, কিন্তু সৌম্য ও সন্ধ্যা এর বিপরীত। সোহা ফ্রেশ হয়ে কিছু খেয়ে সেই যে সন্ধ্যার পাশে গল্প করতে বসেছে, এরপর থেকে একটু ওঠেনি। মেয়েটি এত হাসায় সন্ধ্যা না চাইতেও হেসে ফেলে। সৃজা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে সন্ধ্যাকে একটু হলেও স্বাভাবিকভাবে পাচ্ছে সোহার জন্য। সৌম্য সন্ধ্যাকে হাসতে দেখে, স্বাভাবিক হয়ে ইশারায় অনেক কিছু বোঝাতে দেখে ভীষণ শান্তি পায়। তার এই পাতানো মামার ঋণ সৌম্য কখনো শোধ করতে পারবে না। না চাইতেও তার কত শত সমস্যা সমাধান করে দেয়। রাত তখন প্রায় 8টা। সাধন কোথা থেকে এসে সোহার মাথায় একটা চাটি মারে। সোহা কথার মাঝে মাথায় ব্যথা পেয়ে মাথা ডলতে ডলতে বা হাতের সামনের পেট বরাবর একটি ঘুষি মারে। সাধন রেগে বলে, আমি তোর বড় ভাই, আবার মারলে আমাকে? সোহাও রেগে বলে, আর তুমি যে এসে মারলে তার বেলায়? সাধন দাঁত কিরমির করে বলে, বাড়ি যাবি না? কত রাত হয়েছে দেখছিস? কখন থেকে আন্টি খেতে ডাকছে। বলতে বলতে সোহার মাথায় আরেকটা চাটি মারে। সোহা আবারও সাধনকে মারতে গেলে সন্ধ্যা সোহাকে আটকে দেয়, ইশারায় না করে। সোহা কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি নিষেধ করছো? তুমি জানো এই ভাইয়াটা আমাকে মেরে মেরে আমার জীবনটা পুরো ভেজে দিয়েছে। সময় এগিয়ে এসে বলে, তোমরা কি সবসময় এরকমের মারামারি করো? সাধন একটু আমতামতা করে বলে, তুমি চেনো না একে? ওর থেকে বাদরও ভালো আছে। সোহা ভেঙচি কাটে। সৌম্য কি বলবে বুঝলো না। সে তো পদে পদে শুধু অবাক হচ্ছে। সে সন্ধ্যাকে একটু টাচও আস্তে করে তার বোন যেন ব্যথা না পায়। আর এই ছেলে তার বোনকে দিব্যি মেরে যাচ্ছে। রাতের খাবার শেষে সোহা আর সাধন আরও বেশ কিছুক্ষণ গল্পগুজব করে সবার সাথে। কখন 10টা বেজে গিয়েছে গল্পের তালে কেউ বুঝতে পারেনি। সৃজার বাবা সাধনকে থাকতে বললে সে জানায় আজ কোনোভাবেই থাকা যাবে না, তার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সোহাও রেডি হয়ে আসে। হঠাৎ মাথায় কিছু আসতে সৃজার বাবার কাছে গিয়ে বলে, আঙ্কেল, সন্ধ্যাকে আমার সাথে নিয়ে যাই প্লিজ আঙ্কেল। সৃজার বাবা কিছু বলার আগে সৌম্য বলে, না,
আমার বোনও কোথাও যাবে না। সোহা অসহায় চোখে তাকায়। সন্ধ্যার ভাই কেমন অদ্ভুত, তার ভাই তো তাকে দু চোখে সহ্য করতে পারে না, আর এদিকে সন্ধ্যার ভাই সন্ধ্যাকে দু চোখে আড়াল হতে দেয় না। হ্যাঁ, সন্ধ্যার কাল। এসব ভাবনা রেখে সোহা সন্ধ্যার হাত ধরে সৌম্যর সামনে এসে বলে, ভাইয়া আপনার বোনকে অনেক যত্ন রাখবো, প্লিজ যেতে দিন। সৌম্য বিরক্ত হয়ে সন্ধ্যাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে বলে, কোনো দরকার নেই, আমি আমার বোনের যত্ন নিতে পারি। সৌম্যর কথা শুনে শ্রীজারা সব হাসছে। এক বোন পাগলার কাছে এই সোহা কি সব ভুলভাল আবদার করছে। সোহা সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, সন্ধ্যা তোমার ভাইকে বোঝাও প্লিজ, তোমাকে আমি অনেক কিছু রান্না করে খাওয়াবো। সন্ধ্যা সোহার কথায় এসে ফেলল। মনে হচ্ছে সে ছোট বাচ্চা, তাকে খাবারের লোভ দেখিয়ে যেতে বলছে। ইশারায় বলে, তোমরা আজকে যাও, আবার এখানে আসবে কেমন? সন্ধ্যার বোবা কথা সোহা বুঝতে পেরে মন খারাপ করে বলল, ওহ, তুমি আমার সাথে যেতে চাইছো না, তোমাকে আমি আমার বোন ভাবলেও তুমি ভাবতে পারছো না। সন্ধ্যা মন খারাপ করে তাকালো। মেয়েটি ভীষণ ভালো, কয়েক ঘন্টার পরিচয়ে মনে হচ্ছে কত যুগের চেনা। সন্ধ্যা তার ভাইকে ডেকে ইশারায় বোঝায়, ভাইয়া আমি যাই ওর সাথে। সৌম্য সাথে সাথে বলে ওঠে, তুই আবার আমাকে রেখে চলে যেতে চাস বোনু? সন্ধ্যা অসহায় চোখে তাকালো ভাইয়ের দিকে। সে যেদিকে যাচ্ছে সবাই তাকে ভুল বুঝছে। সৃজার বাবা হেসে বলে, সৌম্য, চিন্তা করো না, সাধনার সোহা সন্ধ্যার অনেক আপ্যায়ন করবে। সোহা মায়ের সন্ধ্যাকে খুব পছন্দ হয়েছে। সোহা খুব খুশি হলো। সৌম্য মানবে না, পাগল নাকি? সে রাতে ঘুমাতেই পারবে না তার বোন অন্য কোথাও গেলে। সাধন এগিয়ে এসে বলে, সৌম্য, তুমিও আমাদের সাথে চলো, আমাদের ওখানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সৃজার বাবাও সাধনের সাথে একমত। অচেনা অজানা কারো বাড়ি যেতে সৌম্য যদিও ভীষণ ইতস্তত বোধ করছিল, কিন্তু সন্ধ্যার দিকে চেয়ে রাজি হলো। সন্ধ্যা সোহার সাথে খুব সুন্দর মিশে গিয়েছে। তার জীবনে চাওয়ার মধ্যে সর্বপ্রথম চাওয়া তার বোনও ভালো থাকুক। এ কারণে সৌম্য রাজি হয়। এরপর সকালে রেডি হয়ে সাধনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাধন সৌম্য আগে আগে হাঁটছে, সোহা, সন্ধ্যা আর সৃজা পিছে পিছে হাঁটছে। ঘড়িতে প্রায় 10:30। আকাশ মাত্র ভানুগাছ গ্রামে এসে নেমেছে। মেইন রাস্তা থেকে গাড়ি আর ভেতর দিকে আসে না। বিরক্ত হলো সে। কোন অজপাড়া গ্রাম এটা কে জানে। গাড়ি সাইড করে রেখে মেইন রাস্তা থেকে কাঁচা রাস্তায় নেমে পড়ে। চারদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। আকাশ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে রাস্তার দিকে তাক করে হাঁটতে থাকে। বাম পাশটায় পাঞ্জাবির সাথে কি যেন বেঁধে যাওয়ায় আকাশ দাঁড়িয়ে গিয়ে বাম দিকে ফিরে তাকায়। তখনই আকাশের পাশ দিয়ে সৌম্য সাধন পাস করে যায়। পিছু পিছু সন্ধ্যা, সোহা আর সৃজা আকাশের পাশ দিয়ে পাস করতে গিয়ে সন্ধ্যা আকাশের ডান বাহুর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। রাস্তাটি ছোট, একসাথে তিনজন আবার পাশে আকাশ দাঁড়িয়ে থাকায় সন্ধ্যা আকাশের সাথে বেঁধে গিয়েছে। অন্ধকারে তেমন কিছু দেখাও যায় না। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখমুখ কুঁচকে নিয়েছে। আকাশ বিরক্ত হলো। পাঞ্জাবি ছুটাতে পেরে সে আর এখানে দাঁড়ালো না। যে পড়েছে তার মাথায় আপাতত সন্ধ্যা ঘুরছে। সে কাঙ্ক্ষিত জায়গায়